অরুণ আর চোখে তাকিয়ে রনেনের দিকে চোখের ইশারা করে, কিন্তু রনেন যেন হতভম্ব হয়ে গেছে। হারাধন নিচু স্বরে রনেনকে বলে, এটাই সময়, খাড়াটা তুলুন। আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল, তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। সাহিত্য এফএম-এর এদেশের কলম সেগমেন্টে আজ আপনারা শুনবেন নীলাশিস বসুর লেখা গল্প ভূত ডামর। নীলাশিস বসু একজন উদীয়মান কবি, গল্পকার, অনুবাদক ও বাচিক শিল্পী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পাশ করে বর্তমানে তিনি লেখালেখি করছেন। তার কবিতা সংকলন শ্রীমন্তু প্রেমে ও দ্রোহে প্রকাশিত হয় 2022 সালে। এছাড়া পাঞ্জাবের শহীদ কবি পাশ ও হিন্দি ভাষার বিপ্লবী কবি গোরখ পাণ্ডের কবিতা সংকলনের বঙ্গানুবাদ হয়েছে তার হাতে। তার লেখা গল্প নিয়েও অন্য চ্যানেলে অডিও স্টোরি নির্মিত হয়েছে। শুরু হচ্ছে ভূত ডামর। শেষ বাসটাও যখন চলে গেল, তখন প্রায় কাঁদো কাঁদো অবস্থা অরুণের। কি করবে এখন সে? কোন সকালে বেরিয়েছে, আজ রাতে আর পটাশপুরে পৌঁছতে পারবে না বোধ হয়। যদি না পৌঁছাতে পারে, সর্বনাশ হয়ে যাবে তাহলে। এখন উপায়? ফোনটা এসেছিল সকালেই। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে যা পেয়েছে ব্যাগে গুছিয়ে নিয়ে ট্রেনে উঠে পড়েছিল অরুণ। পটাশপুরে ওর জ্যাঠা থাকেন। সেই ছোটবেলায় একবারই জ্যাঠার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আর যোগাযোগ নেই। ওর বাবা মারা যাওয়ার পরেও কোনো খোঁজ ছিল না তার। আজ সকালে হঠাৎই ফোন আসে ওর জ্যাঠার। সে নাকি মৃত্যুশয্যায়, হাতে বেশি সময় নেই, তার আর কোনো উত্তরাধিকারী নেই। তাই দ্রুত অরুণকে আসতে হবে পটাশপুরে। হাজার হোক রক্তের সম্পর্ক, তাই আর প্রৌঢ় মানুষটার এই আকুতিতে সাড়া না দিয়ে পারেনি অরুণ। দুমকা স্টেশনে নেমে বাসে করে আরও প্রায় ঘন্টা দুয়েকের পথ পটাশপুর। কিন্তু ট্রেনটা এত লেট করল, পটাশপুরগামী শেষ বাসটা চলে গেছে ততক্ষণে। এখন এই অজানা জায়গায় এত রাতে কি করবে সে? এদিকে খিদেও পেয়েছে, মাথা কাজ করছে না তার। কাহা যাইয়েগা বাবুজি? অরুণ দেখল পুরনো দিনের একটা সাদা অ্যাম্বাসাডার গাড়ির চালকের আসন থেকে মুখ বাড়িয়ে ওকেই জিজ্ঞাসা করছেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। একটু বুকে বল পেল সে। ভাঙা হিন্দিতে বলল, পটাশপুর জায়গা? বাঙালি নাকি? হ্যাঁ দাদা, অনেক দূর থেকে আসছি। আজকেই পটাশপুর পৌঁছতে হবে, অথচ দেখুন না, শেষ বাসটাও চলে গেছে। মহা বিপদে পড়েছি দাদা। হাসুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। আমিও ওদিকেই যাব। এদিকে আগেও অনেক বাঙালি ছিল, এখন সংখ্যাটা একটু কমে গেছে, তাই প্রথমে হিন্দিতেই বললাম। বুঝতেই পারছেন, জসমিন দেশে জদাচার। তখন বাংলা হিন্দি নিয়ে মাথা ঘামানোর মতো মানসিকতা অরুণের নেই। হাতের কাছে একটা বাহন পাওয়া গেছে, তাতেই সে খুশি। গাড়িতে উঠে বসল সে। এত রাতে দেবদূতের মতো এমন একজন সাহায্য করতে এসেছেন, তাতেই সে কৃতজ্ঞ। আপনার নাম কি দাদা? বাড়ি কি পটাশপুরেই? অধমের নাম হারাধন সাঁপুই। পটাশপুরেই 4 পুরুষের বাস। এদিকে এসেছিলাম ভাড়া নিয়ে, আমার গাড়িটা ভাড়াতেই খাটাই। তা আপনাকে দেখলাম চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, তাই জিজ্ঞাসা করলাম। ভালোই হলো, আপনারও সমস্যার সমাধান হলো,
আর আমিও গল্প করার একজনকে পেয়ে গেলাম, কি বলেন? হ্যাঁ, অরুণের পেটে তখন ছুঁচোয় ডন মারছে। এদিকে পটাশপুরে পৌঁছাতেও দেরি হয়ে যেতে পারে ভেবে সে আর রাস্তায় খাওয়ার কথা বলল না। খিদেটা চেপেই রাখল সে। সত্যি ভারী বিপদে পড়েছিলাম, এত চিন্তা হচ্ছিল, মানে আপনি না এলে তো বুঝতেই পারছিলাম না যে কি হবে। ভাগ্যিস আপনি এলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে রাখুন তো ধন্যবাদ, মানুষই তো মানুষকে সাহায্য করবে। তা পটাশপুরে কোথায় যাবেন? রনেন ব্যানার্জির বাড়ি। কপালটা কুঁচকে গেল হারাধনের। রনেন ব্যানার্জি? হ্যাঁ, উনি আমার জ্যাঠা হন। যদিও তেমন যোগাযোগ ছিল না, হঠাৎই উনি ফোন করলেন যে খুব অসুস্থ, তাই তাড়াহুড়ো করে চলে এলাম আর কি। চুপ করে গেল হারাধন। এমন কথা পাগল লোক হঠাৎ তার জ্যাঠার নামটা শুনেই চুপ করে গেল কেন, সেটা অরুণের মাথায় ঢুকল না। গোটা রাস্তা হারাধন আর একটা কথাও বলেনি। দুধারে জঙ্গল, তার মাঝে পিচের রাস্তা, গাড়ি ছুটছে প্রায় 70 কিলোমিটার বেগে। হঠাৎই জোরে ব্রেক কষল হারাধন। ভাগ্যিস সিট বেল্ট লাগানো ছিল, না হলে ছিটকে পড়তো অরুণ। হেডলাইটের আলোয় দেখল একটা হায়না ছুটে চলে গেল। হারাধন আবার চুপ করে গাড়ি চালাতে লাগল। অরুণ কিছু বুঝতে না পেরে পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলল, আচ্ছা দাদা, আপনার বাড়িতে আর কে কে আছে? হারাধন যেন বধির হয়ে গেছে, যেন শুনতেই পায়নি অরুণের কথা। কোনো উত্তর সে দিল না। অরুণের ভিতরে একটা অস্বস্তি শুরু হয়েছে। রাস্তার পাশে মাইল ফলকে দেখল পটাশপুর 1 কিলোমিটার। যাক, ভালো ভালো এসে গেছি প্রায়। কিছুক্ষণের মধ্যেই যখন পটাশপুরে গাড়িটা ঢুকল, ঘড়িতে অরুণ দেখল রাত প্রায় 11টা। পটাশপুরের ভিতরে একটা বড় বটগাছের কাছে গাড়িটা দাঁড় করালো হারাধন। রাতের নিস্তব্ধতায় শুধুমাত্র ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই গাছটার পাশে ওই কাঁচা রাস্তাটা দিয়ে একটু এগিয়ে যান, দেখবেন বাঁদিকে একটা পুকুর, আর তার ডান দিকে একটা বাড়ি আছে। ওটাই রনেন ব্যানার্জির বাড়ি। অনেক ধন্যবাদ দাদা, আপনি না থাকলে যে আজকে কিভাবে পৌঁছতাম। বলেও সে দাঁড়িয়ে আছে, আর একটু ইতস্তত করছে দেখে হারাধন বলল, আপনি ভাই আমার এই নাম্বারটা রাখুন, কোনো দরকার হলে বলবেন। আপনাকে ওই বাড়ির সামনেই নিয়ে যেতাম, কিন্তু এত রাতে আমরা কি ওদিকে যাই না। সরি ভাই। নিজের নাম্বারটা অরুণকে দিয়ে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে গাড়ি চালিয়ে চলে গেল। এই নিঝুম অন্ধকারে চারিদিক শুনশান, তার উপর বটগাছের ছায়াটা আরো ভয় ধরিয়ে দেয়। একটা গা ছমছমে বোধ অরুণকে জড়িয়ে ধরল। এরই মধ্যে কোথাও একটা পেঁচা জোরে ডেকে উঠল। শিউরে উঠে অরুণ মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালো। ফ্ল্যাশ জ্বালিয়ে একটু জোরেই হাঁটতে শুরু করে অরুণ। আকাশের ম্লান চাঁদটা যেন কেউ রাবার দিয়ে মুছে দিচ্ছে। একদিন পরেই অমাবস্যা। যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতে ওর মনে হয় কেউ বুঝিবা পা টিপে টিপে ওর পিছনে আসছে। দাঁড়িয়ে পড়ে সে। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পিছনে ফিরে দেখে একতাল জমাট অন্ধকার ছাড়া আর কিছুই নেই। অন্ধকারের দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে ওঠে ওর। ঘুরে ছুটতে শুরু করে। এই শীতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে অরুণের। ওই তো পুকুরটা দেখা যাচ্ছে, তার উল্টো দিকেই একটা বাড়ির অবয়ব ঢেকে আছে আঁধারে। বাড়িটা সামনে গিয়ে দাঁড়ায় অরুণ। রাতে ভালো করে দেখা না গেলেও বুঝতে পারে একটা পুরনো দোতলা বাড়ি। এই বাড়িতে কোনো মানুষের অস্তিত্ব আছে বলে মনে হলো না ওর। আশেপাশে আর একটাও বাড়িঘর নেই। একদম নির্জনে, লোকালয় থেকে দূরে একটা বাড়ি। শরীরটা ভারী হয়ে আসে ওর।
কোনো ক্রমে সাহস করে পা দেয় বাড়ির মধ্যে। একটা মাঝারি আকারের ভাঙা লোহার গেট, সেটা পেরিয়ে এগিয়ে যায় সে। মোবাইলের আলোয় দেখে সামনের দিকটায় এককালে বাগান ছিল হয়তো, তবে এখন জংলা আগাছা গ্রাস করেছে পুরো চত্বরটাকে। তারই মধ্যে দিয়ে এক চিলতে পায়ে চলা পথ। অরুণ গিয়ে দাঁড়ায় সদর দরজার সামনে। এরকম বাড়িতে কলিং বেল থাকবে সেই আশাও সে করেনি। হঠাৎই মনের মধ্যে চিন্তাটা ঘুরপাক খেতে থাকে। চিন্তান্বিত হয়ে দরজায় ঘা দিতে যাবে, হঠাৎই দরজাটা খুলে যায়, আর চোখের সামনে ওই মূর্তিটা দেখে ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয় অরুণে। ট্যাং ট্যাঙে একটা রোগা লোক, খাটো ধুতি পরা, খালি গা, বয়সের কোনো গাছ পাথর নেই। হাতে একটা হ্যারিকেন নিয়ে উঁচু হয়ে থাকা দাঁতগুলো বের করে ওর সামনে দাঁড়িয়ে। হঠাৎ সামনে এমন একজনকে দেখে ভয়ে পা জমে যায় অরুণের। ফ্যাঁসফ্যাঁসে গলায় লোকটা বলে, সেই কখন থেকে কর্তাবাবু আপনার জন্য অপেক্ষা করছে, ভিতরে আসুন ছোটবাবু। এই লোকটা জানলো কিভাবে যে আমি দরজায় দাঁড়িয়ে আছি? আমি তো ধাক্কাও দিইনি দরজায়। অরুণের মনের সন্দেহটা ধরতে পেরেই যেন লোকটা আবারও ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে ওঠে, আমি ওপর থেকে দেখলাম আপনি আসছেন, তাই এসেই দরজা খুলে দিলাম। এমন সময় ভিতর থেকে একটা জলদগম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, পবন, ওকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? ভেতরে নিয়ে আয়। পবনের পিছনে পিছনে ভিতরে ঢোকে অরুণ। সে ঠিকই আন্দাজ করেছিল, বাড়িটা বেশ পুরনো। ভিতরে কয়েক জায়গায় মোটা মোটা মোমবাতি জ্বলছে। ঢোকার পরেই বিভিন্ন প্রকার ধূপকাঠির উৎকট গন্ধ নাকে আসে অরুণের। আর ঢুকেই দেখে বিরাট হলঘরটার একদম মাঝখানে একটা বিশালাকায় চেয়ারে বসে আছেন মুন্ডিত মস্তক একজন প্রৌঢ়। পরনে টকটকে লাল ধুতি, গায়ে লাল উত্তরীয়, গলায় গোটা কয়েক রুদ্রাক্ষের মালা। ছোটবেলায় দেখা অরুণের জ্যাঠার চেহারাটা তেমন মনে নেই, কিন্তু সে বুঝতে পারল ইনিই ওর জ্যাঠামশাই রণেন বন্দ্যোপাধ্যায়। তার পিছনেই জ্বলন্ত চোখ দুটো দেখে ভয়ে থমকে যায় অরুণ। তারপর ভালো করে লক্ষ্য করে দেখে একটা হায়নার মাথা দেওয়ালে টাঙানো। তারই চোখগুলো ওভাবে জ্বলছে, যেন এখনো জীবন্ত। অরুণ ঝটপট গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে চেয়ারাসীন রণেনকে। জলদগম্ভীর গলায় রণেন বলে, শুভম ভবতু। সেই কোন ছোটবেলায় তোমাকে দেখেছি, এখন কত বড় হয়ে গেছো। তোমার বাবা মারা যাওয়ার খবরটা অনেক পরে আমি পাই। তখন আমি ছিলাম মধ্যপ্রদেশে। সেই সময় তোমাদের জন্য কিছুই করতে পারিনি। যাক, ভালোই হয়েছে তুমি এসে গেছো। আপনার শরীর কেমন জেঠু? আপনার ফোন পেয়েই আমি চলে এসেছি। আপনি ঠিক আছেন? ট্রেনটা এত ঝোলালো, ভাবলাম হয়তো পৌঁছতেই পারবো না। সেসব কথা পরে হবে, এখন আগে খেয়ে নাও ছোটবাবু। এতটা পথ এসেছো, খিদে পেয়েছে নিশ্চয়ই। পবনের কথায় অরুণের সুপ্ত খিদেটা আবারও চাগার দিয়ে ওঠে। হ্যাঁ, তুমি এখন খেয়ে দে বিশ্রাম নাও। আমি এখন ঠিকই আছি। কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। পবন একটা থালায় অরুণকে 4টে রুটি, 1 বাটি তরকারি আর 2টো মিষ্টি এনে দেয়। গোগ্রাসে খেয়ে নেয় অরুণ। এবার একটু শান্তি। চলেন ছোটবাবু, আপনাকে শোয়ার ঘরটা দেখিয়ে দিই।
হ্যারিকেন হাতে পবন এগিয়ে যায়। অরুণ তার পিছনে পিছনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে কোণের একটা ঘরে ঢোকে। বিশাল একটা খাট পাতা আছে, পুরনো দিনের খড়ি দেওয়া জানালা। ঘরে একটা মোটা মোমবাতি জ্বলছে। কোথায় যে এত ধূপ জ্বলছে বুঝতে পারে না অরুণ। এই ঘরেও ধূপের গন্ধ পায় সে। আপনি বিশ্রাম নেন। রাতে বাইরে যেতে হলে এই যে দড়িটা দেখছেন ওটা ধরে টানবেন। আমি আসব, একা একা বাইরে যাবেন না। পবনের কথায় এবার দড়িটা লক্ষ্য করে অরুণ। দড়িটা ওর খাটের পাশে ঝুলছে। সেটাই দরজার ওপরের একটা ফুটো দিয়ে গলে বাইরে চলে গেছে। ওটার শেষ প্রান্তে হয়তো ঘণ্টা বাঁধা আছে, যা পবনের ঘরে বাজে। এমন আদ্যিকালের টেকনিক দেখে বেশ মজা লাগে অরুণের। আর হ্যাঁ, রাতে কোনো আওয়াজে কান দেবেন না। কেউ যদি ডাকে সাড়াও দেবেন না। কোনো দরকার হলে ওই দড়িটা ধরে টানবেন। ভালো করে দরজা লাগিয়ে শোবেন। অরুণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় পবন। এসব কি বলে গেল রে বাবা? কে ডাকবে রাতে? আবার ভয়টা জাঁকিয়ে বসছে অরুণের ভিতর। জোর করে ভয়টাকে তাড়ানোর জন্য দরজাটা বন্ধ করে ও জানালার কাছে গিয়ে একটা সিগারেট ধরালো। বেশ আয়েশ করে টান দিল সিগারেটে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানালা দিয়ে পুকুরটাও দেখা যাচ্ছে। অরুণ মোবাইলে দেখল রাত প্রায় 1টা বাজতে যায়। শরীরটাও ক্লান্ত, ঘুম পাচ্ছে। সিগারেটে লম্বা একটা টান দিয়ে ওটা জানালা দিয়ে ফেলতে যাবে, এমন সময় দেখল একটা আলো যেন হঠাৎ পুকুরটার মধ্যে থেকে উঠে এলো। রাতের সমস্ত অন্ধকার ছিন্ন করে পুরো পুকুরটা আলোকিত হয়ে উঠল। আর পরপর কিছু দৃশ্য সেই আলোয় ঘটে চলল, যেন ওটা একটা বড় পর্দা আর ওখানে সিনেমা হচ্ছে। সেই আলোয় একটা বাচ্চা মেয়ে খেলছে। হঠাৎ একটা দীর্ঘদেহী লোকের আবির্ভাব হলো। মেয়েটাকে কোলে তুলে লোকটা দৌড় দিল। তারপরেই পট পরিবর্তন। ঘর, লোকটার সামনে আগুন জ্বলছে। বাচ্চা মেয়েটা শুয়ে আছে। তারপরেই মেয়েটার গলা ছুরি দিয়ে কেটে ফেলল লোকটা। শীতের রাতেও অরুণের পুরো শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। অরুণ আর দেখতে পারল না। জানালাটা বন্ধ করে খাটে উঠে কাঁপতে শুরু করলো। কি করবে? ডাকবে পবনকে? সে কি ভুল দেখল? চোখের ভুল? এমন সময় তার কানে এলো গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ। व्योमवक्रं महाकायं प्रलयाग्नि समप्रभं वेदवेद्यकं स्तौमि भूतडामरनामकम्। কে এই রাতে এমন মন্ত্র জপ করছে? অরুণের হৃদস্পন্দন তখন উল্কার থেকেও দ্রুত গতিতে ছুটছে। ওই মন্ত্রোচ্চারণের পর মুহূর্তেই সেই বিকট অতি প্রাকৃত গলায় হাসির আওয়াজ অরুণের কানে তালা লাগিয়ে দিল। তার সঙ্গেই শুরু হলো মুহুর্মুহু ওর ঘরের দরজায় করাঘাত। কে যেন অবিরাম দরজায় আঘাত করছে। ভয়ে আতঙ্কে অরুণ একদম গুটিয়ে খাটের এক কোণে নিজের কানে হাত চেপে বসে পড়ল। দরজায় ক্রমাগত আঘাত চলছে, আর সেই ভয়াবহ হাসি থামার কোনো চিহ্ন নেই। তার রেশ প্রতিধ্বনিত হচ্ছে চতুর্দিকে। ধূপকাঠির উৎকট গন্ধটা আরো ছড়িয়ে পড়ছে ঘরে। মোমবাতির প্রায় নিভন্ত আলো ঘরে যে আলো আঁধারি সৃষ্টি করেছে, তার মধ্যে অরুণের মনে হচ্ছে ঘরের দেওয়ালগুলো যেন চারিদিক থেকে
ক্রমাগত ওর দিকে এগিয়ে আসছে। এক সময় হয়তো তারা পরস্পর মিশে যাবে। চারিদিক থেকে যেন ঘরের দেওয়ালগুলো অরুণকে গিলে খাবে। আবারও জলদ গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ শুরু হয়েছে। বিশ্বম বজ্রজালেন অনাযুগ্মম ততঃ পরম সর্বভূতান ততঃ ঊর্জমস্ত্রান্तं মুনিরিতম असज विज्ञाननात्रेण क्रोधे शाद्रं कूपतं वज्रजाला प्रजयन्ते शुष्यन्ति प्रथमादय ब्रह्मेश शत्रुप्रमुख नीत सूर्यमशासनम् ॐ वज्रजाले हन् हन् सर्वभूतान् फट्। আবারও সেই ভয়াবহ হাসি গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিল। এই ভয়ঙ্কর মন্ত্রোচ্চারণ আর ভয়াবহ হাসির শব্দে অরুণের কান ফেটে যাওয়ার জোগাড়। ওর ঘরের দরজায় করাঘাত থেমেছে। কিন্তু এমন সময়ই হঠাৎ নিভু নিভু মোমবাতিটা একেবারেই নিভে গেল। পুরো ঘরটাকে গ্রাস করল পুঞ্জীভূত এক রাশ অন্ধকার। নিভে যাওয়া মোমবাতির শেষ ধোঁয়ার অবশেষটুকু মিশে গেল ওই নিকষ আঁধারে। অরুণ তখন বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। এমন সময়ে একটা চাপা গলা পুরো ঘরটা জুড়ে ঘুরে বেড়াতে লাগলো তার নাম নিয়ে। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে অরুণ। একটা দমকা হাওয়া এসে ঘরের জানালাটা খুলে দিল সশব্দে। কিন্তু ও তো জানালাটা ভিতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করেছিল, তাহলে খুলল কিভাবে? মাথায় ঢোকে না অরুণের। এই পরিস্থিতিতে ওর সাহসও হচ্ছে না গিয়ে আবার জানালাটা বন্ধ করার। ওর মনে হতে থাকে খাট থেকে নামলেই পুরো ঘরটা ওকে গিলে নেবে। খাটের ওপর চোখ বুজে দু কানে হাত দিয়ে চেপে ধরে আরো গুটিসুটি মেরে বসে থাকে সে। সেই চাপা আওয়াজটা এবার যেন ওর চারপাশে ফিসফিসানিতে পরিণত হয়েছে। ওর কানের পাশে এসে ওর নাম ধরে ডাকছে। জোরে কান চেপে ধরলেও সেই ফিসফিসানি ওর কর্ণকুহরে গিয়ে আঘাত হানছে। খোলা জানালা দিয়ে একটা আলোর ঝলকানি ঘরে ঢুকে এলো। কোনো রকমে একটু সাহস করে চোখ খুলল অরুণ। তখন ওর ঘরের সামনের দেওয়ালটা পরিণত হয়েছে একটা বিরাট পর্দায়। আর সেখানে পুনরাভিনীত হচ্ছে একটু আগে ও পুকুরে যা দেখেছে অবিকল সেই সব দৃশ্য। ভয়ে গলা ছেড়ে চিৎকার করে উঠল অরুণ। আবারও চোখ বন্ধ করে দেয় সে। নিজের অজান্তেই খাটের পাশে ঝুলতে থাকা দড়িটা ধরে জোরে জোরে টানতে থাকে সে। একটু পরে অরুণের ঘরের বাইরে একটা পরিচিত গলা শোনা যায়। কি হয়েছে? কি হয়েছে ছোট বাবু? আরে আরে দরজা খুলুন, আমি পবন। অরুণ তখনও এক টানা দড়িটা টেনেই চলেছে। বেশ কয়েকবার পবন ডাকার পরে সম্বিত ফেরে ওর। চোখ খুলে দেখে ঘরের সেই অস্বাভাবিক পরিবেশ উধাও। কোথাও কিছুই নেই, কোনো ফিসফিসানি নেই। সামনের দেওয়ালে কোনো দৃশ্য অভিনীত হচ্ছে না। জানালাটাও আগের মতোই বন্ধ। আরো অবাক কাণ্ড, মোমবাতিটা জ্বলছে আগের মতোই। কোনো কিছুরই তল খুঁজে পায় না অরুণ। ও ছোট বাবু, দরজাটা খুলুন। পবন আবারও ঘরের বাইরে থেকে ডাকে অরুণকে। কোনো রকমে খাট থেকে নেমে গিয়ে দরজাটা খোলে অরুণ। ওর অবিন্যস্ত বিধ্বস্ত ঘরমাক্ত চেহারা দেখে পবন বলে, কি হয়েছে ছোট বাবু? এরকম অবস্থা কেন? পাছে পবন ওকে ভীতু ভাবে, তাই ও চেপে যায় ওর অভিজ্ঞতার কথা।
তেষ্টা পেয়েছে, জল খাবো। আচ্ছা আচ্ছা, আমি জল আনছি। চলো আমিও যাই তোমার সঙ্গে, একটু বাথরুমেও যাব। পবন ভ্রু কুঁচকে তাকায় অরুণের দিকে, কিন্তু কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। আর তার পিছনে অরুণ। ওর ভয়টা তখনও কাটেনি। ঘরের বাইরে ধূপের গন্ধটা আরো প্রকটভাবে ওর নাকে আসে। অপরদিকে অরুণকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে শুয়েও ঘুম আসতে চায় না হারাধনের। বারবার এপাশ ওপাশ করে। জোর করে চোখ বুজে থেকেও কিছুতেই ঘুমটা ধরা দিচ্ছে না ওর কাছে। ভিতরে একটা অস্বস্তি কাজ করছে। উঠে বসে হারাধন, জল খায়। ওর মাথায় তখন অরুণের মুখটা ভাসছে। এত রাতে ছেলেটাকে ওরকম জায়গায় একা নামিয়ে দিয়ে এলো ভেবেই অস্বস্তিটা আরো বাড়ছে হারাধনের। কিন্তু ওর কিছু করারও ছিল না। রনেন মুখার্জির ওই বাড়িটাকে এড়িয়েই চলে পটাশপুরের লোকজন। সবার অলক্ষ্যে ওই বাড়িতে কি হয় তা কল্পনাও করতে পারে না কেউ। কল্পনা করার দুঃসাহসও করে না অবশ্য। পরপর 3 জন বাচ্চা মেয়ে খেলতে খেলতে ওই বাড়িটার সামনের পুকুরটার কাছে গিয়ে অদৃশ্য হওয়ার পরে এলাকার লোকজন বিস্তর খোঁজাখুঁজি করেছে, কিন্তু ফল হয়নি কোনো। মেয়েগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছিল। সবার তখন সন্দেহ হয় ওই রনেন মুখার্জির বাড়িটার ওপর। এলাকার বেশ কয়েকজন হোমড়া চোমড়া চড়াও হয়েছিল বাড়িটায়, কিন্তু তারাও আর ফিরে আসেনি। রনেনকে দেখেওনি কেউ। শুধু বাপ ঠাকুরদার মুখে শুনেছে রনেন এখানে এসেছিল অনেক কাল আগে। এসেই ওই পোড়ো বাড়িটা কিনে তাতে নির্জনে তন্ত্র সাধনা শুরু করে সে। তারপর প্রায় দীর্ঘ 20 বছর ওই বাড়ির বাইরে রনেনকে দেখা যায়নি। এমনকি বাজার হাট করতেও দেখা যায়নি। এমনই কত সব কথা লোকমুখে ঘোরে এই অঞ্চলে ওই বাড়িটাকে ঘিরে। রাতের বেলা ওই পুকুরটা যেন জীবন্ত হয়ে ওঠে। বাড়িটা থেকে বিভিন্ন আওয়াজ ভেসে আসে মাঝে মধ্যেই। রাতের দিকে ওই বাড়িটার কাছে কেউ গেলে বাড়িটা যেন সম্মোহন করে গিলে নেয় তাকে। এমনই হাজারো কথা লোকমুখে ফেরে গোটা পটাশপুর জুড়ে। তাই লোকজন ওই অভিশপ্ত বাড়িটাকে দিনের বেলাতেই এড়িয়ে যায়, আর রাতে তো প্রশ্নই নেই। হারাধনের চিন্তা হয় ছেলেটার জন্য। দেখে তো আপাতত সহজ সরল লাগলো ছেলেটাকে। বলল রনেন মুখার্জি নাকি ওর জ্যাঠা, কিন্তু ভিতরে একটা কিছু কাঁটার মতো বিঁধছে হারাধনের। ঘরের বাইরে আসে হারাধন। আকাশের ঘষা চাঁদটা ম্রিয়মান। কোনো তারাও দেখা যাচ্ছে না। চারিদিক নিঝুম। হারাধন একবার ভাবে যাবে নাকি ওই বাড়িটার কাছে, কিন্তু তার নিজেরও তো প্রাণের মায়া আছে। ঘড়িতে দেখে রাত প্রায় 3টে, আর ঘন্টা 2 পরেই ভোর হবে। অপেক্ষা করারই সিদ্ধান্ত নেয় হারাধন। এদিকে ভয়ের সঙ্গে একটা কৌতূহল জেঁকে বসে অরুণের মনে। পবনকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই ধূপের গন্ধটা কোথা থেকে আসছে পবন কাকা? আর তখন মন্ত্র শুনছিলাম, সেটা কে বলছিল? পবন আর একবার তাকায় অরুণের দিকে, কিন্তু ওর চোখের ভাষা পড়া যায় না। কেমন ভাষা ভাষা দৃষ্টি। অরুণের কথার কোনো উত্তর না দিয়ে সে বাথরুমের দিকে দেখিয়ে দেয়। ওই যে বাথরুম, আপনি যান, আমি বাইরে আছি। পবনের থেকে কোনো উত্তর না পেয়ে অগত্যা বাথরুমে চলে যায় অরুণ। বাথরুম থেকে বেরিয়ে দেখে পবন নেই। একদম উত্তর কোণের একটা ঘরে মৃদু আলোর রেখা দেখতে পায় অরুণ। কৌতূহলটা আবারও জেগে ওঠে ওর মনে। ওই ঘর থেকে কি ধূপের গন্ধ আসছে? কেউ কি ওই ঘরেই মন্ত্র পড়ছিল? না হলে এত রাতে ওই ঘরে আলো জ্বলছে কেন?
মোবাইলে সে দেখে রাত প্রায় 3টে বাজে। ধীরে ধীরে এগিয়ে যায় সেই ঘরের দিকে। গায়ে ভালো করে শালটা জড়িয়ে গাড়িটা আবার স্টার্ট দেয় হারাধন। কিছুতেই ওর মন মানছে না। গাড়িটা নিয়ে গিয়ে দাঁড়ায় ওদের 2 পাড়া পরে সমরেশের বাড়ির সামনে। সমরেশ বয়সে হারাধনের থেকে অনেকটাই ছোট। কলকাতা থেকে ডাক্তারি পাশ করে ফিরে এসেছে নিজের বাসভূমিতে। এলাকার সমস্ত মানুষের যে কোনো ধরনের মুশকিল আসান সমরেশ। যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ে সে, কোনো কিছুর তোয়াক্কা না করেই। হারাধনের সঙ্গে তার সদ্ভাবও খুবই গভীর। হারাধনকে ও ডাকে হারাদা বলে, আর হারাধন ওকে ডাকে সমু। সমরেশের বাড়ির দরজায় ধাক্কা দেয় হারাধন। সমু, সমু, দরজা খোল। এই সমু, একটা জরুরি দরকার আছে, দরজা খোল তাড়াতাড়ি। ঘুম চোখে হাই তুলতে তুলতে দরজা খোলে সমরেশ। আরে হারাদা, তুমি এত রাতে? কিছু হয়েছে নাকি? ঘরে চল বলছি। ঘরে ঢুকে হারাধন সমরেশকে পুরো ঘটনাটা বলে, তার আশঙ্কাটাও জানায়। সমরেশ বলে, কি করা যায় বলো তো হারাদা? ওই বাড়িতে দুজনে গিয়ে তো কিছু করতে পারবো না। এলাকারও কোনো লোক যাবে না। সকাল না হলে কি কিছু করা সম্ভব? সকাল হলেও কি কিছু করা সম্ভব হবে সমু? চল চল, একবার অন্তত ঘুরে আসি আশপাশ থেকে। কিছু অঘটন ঘটলে বুঝতে তো পারবো অন্তত। ছেলেটা আমার গাড়িতেই এলো রে এতটা পথ। ওকে ওকে আমার একবার সাবধান করা উচিত ছিল, খুলে বলা উচিত ছিল সবটা। খেদোক্তি ঝরে পড়ল হারাধনের গলা থেকে। তারপর দুজনে কিছুক্ষণ আলোচনা করে গাড়িতে উঠে স্টার্ট দিল হারাধন। ধীর পায়ে এক বুক আশঙ্কা নিয়ে ঘরটার দিকে এগিয়ে চলেছে অরুণ। সাবধানতাবশত মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করে রেখেছে সে। ফোনটাও সাইলেন্ট করে দিয়েছে। পা টিপে টিপে ঘরটার কাছে পৌঁছে গেল অরুণ। ঘরের দরজাটা ভেজানো, কিন্তু অল্প ফাঁক আছে। সেখান দিয়ে উঁকি দেবে কি দেবে না ভাবতে লাগলো। উঁকি দিয়ে কি দেখবে জানে না সে। ভয় আর কৌতূহলের দ্বন্দ্ব তখন ওর মন জুড়ে। শেষ পর্যন্ত ভয়কে হারিয়ে কৌতূহলই জয়ী হল। সাহস করে ভেজানো দরজার ফাঁকে চোখ রাখল অরুণ। ভালো করে কিছু দেখে বুঝে ওঠার আগেই একটা হাত ওর কাঁধকে স্পর্শ করল। ভয় চমকে উঠে টাল সামলাতে পারল না সে। নিজের ভারসাম্য বজায় রাখতে ভেজানো দরজাটাকে চেপে ধরতে গেল সে। দরজা হাট হয়ে খুলে গিয়ে সোজা সেই রহস্যময় ঘরের ভিতরে গিয়ে পড়ল অরুণ। ঘটনার আকস্মিকতায় আর সেই ঘরের পরিবেশে ততক্ষণে তার চোখে মুখে ভয়ের ছাপ প্রকট হয়ে উঠেছে। অট্ট হাসিটা গোটা বাড়িটা জুড়ে প্রতিধ্বনিত হতে শুরু করেছে, যার উৎস এই ঘরটাই। লাল ধুতি, গলায় রুদ্রাক্ষ আর লাল তিলকে সজ্জিত রনেনের অট্ট হাসিতে তখন গোটা বাড়িটা কাঁপছে। এই হাসি আগেও শুনেছে অরুণ। রনেন যে মূর্তিটার সামনে বসে আছে, এমন ভয়ঙ্কর মূর্তি আগে দেখেনি অরুণ। এমন মূর্তি দেখলে যে কারো হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যেতে পারে। একটা ভীষণ মূর্তি, যার 4 হাত, ওপরের ডান হাতে বজ্র, বাম হাতের তর্জনী তুলে কাউকে শাসাচ্ছে মনে হচ্ছে, আর সেই সঙ্গে একটা লাশো বা দড়ির ফাঁস। নিচের 2 হাত জড়ো করে এক অদ্ভুত মুদ্রা তৈরি হয়েছে। মূর্তিটার শরীর জুড়ে 8টা সাপের মালা, আর মাথার মুকুটে করটির মালা। মুখের অভিব্যক্তিও অতীব ভয়ানক, যেন ধ্বংসাত্মক দৃষ্টিতে চেয়ে আছে মূর্তিটা। অনেকটা নৃত্যরত ভঙ্গিতে আরেকটা অজানা মূর্তির ওপর দাঁড়িয়ে সেই মূর্তি।
যেন নিচের মূর্তিটাকে পদদলিত করছে। দুটো করাল দাঁত মূর্তিটার বিভীষিকাকে আরো বাড়িয়ে তুলেছে। ঘর জুড়ে প্রদীপ আর ধূপের ধোঁয়ার মাঝে এমন এক ভয়াল মূর্তি দেখে অরুণ প্রায় ভিড়মি খাচ্ছিল। পবন এসে কোনো রকমে তুলে বসালো অরুণকে। পবনই অরুণের কাঁধে হাত রেখেছিল, যার ফলে ভয় পেয়ে এই বিপত্তি। জলের গ্লাসটা অরুণের দিকে এগিয়ে দিয়ে পবন বলল, এই নাও ছোট বাবু, জল খাও। বললাম ওখানেই দাঁড়াও, জল খেতে চেয়েছিলে, সেটাই আনতে গেছিলাম। ওমা, এসে দেখি তুমি এখানে দাঁড়িয়ে। এত সব কাণ্ড ঘটলেও রনেন একবারও তাকায়নি পিছনে। সে আবারও মন্ত্রোচ্চারণ শুরু করেছে। ওম বজ্রজালে হন হন সর্বভূতান ফট। ওম ভূতডামরায় নমঃ। ওম ভূতডামরায় নমঃ। জপ শেষ করে অরুণের দিকে ঘুরল রনেন। দুই চোখ রক্তবর্ণ, চোখের পলক স্থির। সেই দৃষ্টির গভীরতা মাপা সাধারণ মানুষের কাজ নয়। তার জলদগম্ভীর কণ্ঠস্বরটা ভেসে এলো অরুণকে উদ্দেশ্য করে। ঘুমাওনি এখনো? জল খেয়ে নিজেকে কিছুটা সামলে নিতে নিতে আমতা আমতা করে অরুণ বলল, এসব কি জ্যাঠামশাই? আপনি না অসুস্থ ছিলেন, তাই তো আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার ঘরেও কি অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ভোর হতে বেশি দেরি নেই, কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর দেব। এখন যাও, বিশ্রাম নাও। পবন থাকবে তোমার সঙ্গে। পবন, অরুণকে নিয়ে যাও ওর ঘরে। হতভম্ব অরুণ কিছুই বুঝতে পারল না। পবন কোনো রকমে অরুণকে ধরে তুলে দাঁড় করালো। চলুন ছোট বাবু, চলুন চলুন। অরুণের মাথায় কিছুই ঢুকছিল না। এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন আগে সে হয়নি। কিছু না বুঝতে পেরে অগত্যা পবনের পিছন পিছন নিজের ঘরে গেল সে। সকালেই জ্যাঠার সঙ্গে ভালো করে কথা বলতে হবে, জানতে হবে এইসব কি হচ্ছে। মনটা অস্থির হয়ে উঠেছে তার। ঠিক করলো সারা রাত আর ঘুমোবে না। অধীর হয়ে সকাল হওয়ার অপেক্ষায় শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ওর চোখ লেগে গেছে বুঝতেও পারেনি। অপরদিকে হারাধন গাড়িটাকে বটগাছের কাছে এনে দাঁড় করালো। ওই মাটির রাস্তাটা দিয়ে গাড়ি যাবে না। বাড়িটার কাছে যেতে হলে ওদের এবার পায়ে হেঁটেই যেতে হবে। প্রায় 4:30 বাজে, আর কিছুক্ষণেই ভোর হয়ে যাবে। কি করবে হারাদা? যাবে? সমরেশ জিজ্ঞাসা করল হারাধনকে। হারাধন তখন গভীর চিন্তামগ্ন। ঝুঁকিটা নেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। কিছুক্ষণ ভেবে নিয়ে মনের সব দোলাচল ঝেড়ে ফেলে হারাধন বলল, চল যাওয়া যাক। গাড়ি থেকে নেমে হারাধন আর সমরেশ এগোতে থাকে কাঁচা রাস্তাটা দিয়ে। এক এক পা এগোয়ে আর ওদের হৃদস্পন্দন বাড়তে থাকে। পুকুরটার কাছাকাছি পৌঁছায় দুজনে। একটা আদিম জরাগ্রস্ত প্রেতের মতো বাড়িটা দাঁড়িয়ে আছে। দেখলেই ভয় লাগে। পূবের আকাশ ফর্সা হচ্ছে ধীরে ধীরে। পাখিরা ডাকতে শুরু করেছে। আর এগোবে কিনা ভাবছে হারাধন আর সমরেশ। এখনো পুরোপুরি অন্ধকারের রেশ কাটেনি। শেষ পর্যন্ত সাহস করে এগিয়ে গেল ওরা বাড়িটার ভিতর। সমরেশ সদর দরজায় ধাক্কা দিল। কোনো সাড়া শব্দ নেই। আবারও জোরে ধাক্কা দিল দরজায়। হারাধন একটু গলা খাঁকারি দিয়ে ডাকল, কেউ আছেন? শুনছেন? একটু দরকার ছিল। কেউ আছেন? দরজাটা একবার খুলুন। কোনো সাড়া শব্দ নেই। দরজাও খুলল না। একবার বাড়িটার
পিছন দিকটা দেখলে হয় না? চল তো দেখি। বলে যেই ওরা পা বাড়াতে যাবে সশব্দে খুলে গেল দরজা। এই শীতেও গায়ে শুধুমাত্র একটা লাল উত্তরীয় আর লাল ধুতি পরিহিত রণেন মুখার্জি দাঁড়িয়ে দরজায়, চোখ দুটো ছলকে ওঠা রক্তের মতো আরো উক্তিম। হারাধনার সমরেশ চমকে উঠল। তাহলে এই সেই রণেন মুখার্জি যাকে প্রায় 20 বছর কেউ দেখেনি। এখন সে ওদের সামনে দাঁড়িয়ে। জলদগম্ভীর গলায় রণেন বলল, এত ভোরে কি চাই? অরুণ বাবু আছেন? কাল তিনি আমার গাড়িতেই এসেছিলেন, আজ ভোরে দেখা করতে বলেছিলেন আর কি, তাই এলাম। বেশ, ভিতরে আসুন। রণেন এগিয়ে যায় বাড়ির ভিতরে। হারাধন যাবে কি যাবে না ভাবছে, তখন সমরেশ ওর হাতে আলতো চিমটি কেটে চোখের ইশারা করল ভিতরে যাওয়ার জন্য। রণেনের পিছন পিছন ওরা ভিতরে ঢুকল। দরজাটা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। ভিতরে এক ফোঁটা আলোর রেশ নেই। জ্বলন্ত চোখের হায়নাটার প্রতিমূর্তি দেখে হারাধন আর সমরেশ দুজনেই ভয়ে চমকে ওঠে। ধূপকাঠির একটা তীব্র গন্ধ ওদের আচ্ছন্ন করে দেয়। ওদের শরীর ভারী হয়ে আসছে, পা দুটো আর এগোতে পারছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। শুধু একটা অট্ট হাসি যেন বহু দূর থেকে ওদের কানে ভেসে আসে। অচেতনের অতলে তলিয়ে যায় দুজনেই। কখন চোখটা লেগে গেছিল বুঝতে পারেনি অরুণ। ঘুম যখন ভাঙল তখন প্রায় সকাল 8টা। ঘুম ভাঙতেই গত রাতের অস্বাভাবিক অভিজ্ঞতার কথাগুলো একে একে মনে পড়তে থাকে তার। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নেয় সে। ভাবছিল পুরো বাড়িটা একবার ঘুরে দেখবে। ঠিক তখনই পবন এসে হাজির। চলেন ছোট বাবু, কর্তামশাই আপনার জন্য অপেক্ষা করছেন। ওনার ঘরেই জল খাবার দিয়েছি। পবনের সঙ্গে অরুণ গিয়ে ঢোকে অন্য একটা ঘরে। এই ঘরটা অতি সাধারণ। এক কোণে ছোট একটা খাট, ঘরটার মাঝখানে একটা টেবিলকে ঘিরে 2-3টে চেয়ার সাজানো, আর ঘরের অপর দিকে থাকে থাকে বিভিন্ন বই অগোছালোভাবে ছড়িয়ে আছে। এক নজরে অরুণ দেখল বিভিন্ন তন্ত্রের পুঁথি, মনোবিজ্ঞান, ইতিহাসের, কোয়ান্টাম থিওরি সহ আরও নানা রকমের বইয়ের সম্ভার ইতস্তত বিক্ষিপ্ত হয়ে আছে। টেবিলের পাশে একটা চেয়ারে বসে আছেন রণেন মুখার্জি। তার হাতে ধুমায়িত চায়ের কাপ। টেবিলের ওপর অরুণের জন্য লুচি, বেগুন ভাজা, তরকারি, সন্দেশ সাজানো আছে। অরুণ গিয়ে বসে আর একটা চেয়ারে। খেয়ে নাও আগে, তোমার মনে অনেক কৌতূহল জমা হয়েছে, সব কিছুর উত্তর পাবে। তার আগে খেয়ে নাও। অরুণ কিছু না বলে চটপট খেয়ে ফেলে সব খাবার। পবন 1 কাপ চা এনে দেয় অরুণের জন্য। চায়ে চুমুক দিয়ে অরুণ জিজ্ঞাসা করে, আপনার কি অসুখ হয়েছে জ্যাঠামশাই, যার জন্য এমন জরুরি ভিত্তিতে আমাকে ডেকে পাঠালেন? আর এখানে যে কি হচ্ছে সেসব কিছুই আমার মাথায় ঢুকছে না। কোনো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে একটা চুরুট ধরালো রণেন মুখার্জি। তারপর গ্রীষ্মের মেঘাচ্ছন্ন আকাশের মতো স্থির থমথমে গলায় বলল, হিন্দুতন্ত্র, বৌদ্ধতন্ত্র আর বাউলদের মধ্যে কোথায় মিল জানো? না, মানে এসব বিষয়ে তেমন কোনো ধারণা আমার নেই জ্যাঠামশাই। সাধনার এই 3 ধারায় মনে করে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেশ ভাণ্ডে। মানে ক্ষিতি, অপ, তেম, মরুত ও বোম। এই পঞ্চভূতে পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আবার আমাদের এই নশ্বর শরীরও এই পঞ্চভূতেরই সৃষ্টি। কিন্তু এই তত্ত্বের উপর দাঁড়িয়ে বাউলরা
তাদের সাধনার রীতিকে অন্যভাবে চালনা করে। এদিকে বজ্রযানী বৌদ্ধ আর হিন্দু তন্ত্র মিলেমিশে যায়। তাদের সাধনার পদ্ধতি প্রায় এক হয়ে যায়। আজকাল অনেক দেবীকেই তোমরা পূজা অর্চনা করো, যারা আসলে বৌদ্ধতন্ত্রের দেবতা। গতকাল তুমি যে মূর্তি দেখে ভয় পেয়েছিলে, সেটা হলো ভগবান ভূত ডামরের মূর্তি। ইনি বজ্রযানী বৌদ্ধ দেবতা। আবার হিন্দু তন্ত্রে ইনি রুদ্ররূপী উন্মত্ত ভৈরব। বিভিন্ন আয়ুর্বেদ শাস্ত্রেও এনার সাধনা করা হয়। গোটা দুনিয়াকে হাতের মুঠোয় করা যায় তার সাধনার মাধ্যমে। আপনি এনার সাধনা করেন জ্যাঠামশাই, কিন্তু এনার সাধনার সঙ্গে আপনার অসুস্থতার খবর দিয়ে আমাকে এখানে ডাকানোর কি সম্পর্ক? তিষ্ঠ, সব বলছি। আমি দীর্ঘদিনই ভগবান ভূত ডামরের সাধনা করি। তোমার মনে হয়তো ক্ষোভ আছে কেন আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখিনি, কেন দুর্দিনেও তোমাদের পাশে দাঁড়াইনি। এর একমাত্র কারণ আমার সাধন মার্গে নিষেধ ছিল। আমার সাধন মার্গে বলা আছে, পুরশ্চরণ সম্পন্ন বীর সিদ্ধিং সমাচরেত, পুত্র দ্বারা ধনস্নেহ লোভ মোহ বিবর্জিত। অর্থাৎ পুরশ্চরণ সম্পন্ন যে সাধক স্ত্রী পুত্রের স্নেহে আসক্ত নন, ধন সম্পদের মোহ যার নেই, তিনি এই সাধনার অধিকারী। তাই আমাকে পরিবারের থেকে দূরে এই নির্জনে একান্তে সাধনা করতে হয়। তুমি ভগবান ভূত ডামরের মূর্তির পায়ের কাছে আর একটা মূর্তি দেখেছিলে? হ্যাঁ, উনি ভগবান অপরাজিতা, দেবী কালিকার অন্য রূপ। ভূত প্রেত যক্ষ দৈত্য দানব সবাইকে বশীভূত করেন ভগবান ভূত ডামর। তারই প্রতীক হিসেবে তিনি ভগবান অপরাজিতাকে পদদলিত করে রাখেন। এই সাধনতন্ত্রে সৃষ্টি স্থিতি প্রলয়কে নিয়ন্ত্রণ করা যায়। অনেকেই এই তন্ত্রকে ঘৃণা করে। অনেকেই ভাবে তন্ত্রসিদ্ধি বুঝি পাপাচারে কাজে লাগবে, কিন্তু আদতে এই ঘোর কলিতে ভগবান ভূত ডামরের সাধনার দ্বারাই সমস্ত পাপ দুঃখ দারিদ্র দূর করা সম্ভব। সমস্ত রোগ বিঘ্নর বিনাশ করা সম্ভব। জগতের মঙ্গলার্থেই ভগবান ভূত ডামরের সাধনা করা হয়। অজ্ঞ মূর্খ মানুষেরা ভুল বোঝে। এতটা বলে একটু থামল রনেন ব্যানার্জি। নিভে যাওয়া চুরুটে আবার আগুন জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল সে। এবার একটু অধৈর্য হয়েই অরুণ বলল, এসব তো বুঝলাম, কিন্তু আপনার শরীর আর আমাকে এখানে ডেকে আনার অর্থই বা কি? এত জ্ঞানগর্ভ কথা শোনার আর ইচ্ছা তার হচ্ছিল না। আবারও ধোঁয়া ছেড়ে স্মিত হেসে রনেন বলল, ধৈর্যং ধারয়তু বৎস। এত উতলা কেন হচ্ছ? আগে প্রেক্ষাপটটা না বললে তুমি তো বুঝতেই পারবে না কিছু। যাই হোক, আমি অসুস্থ নই, সম্পূর্ণ সুস্থ। এমনকি বিগত 30 বছরে একবারও সামান্য জ্বর সর্দিও আমার হয়নি। কিন্তু আমার অসুস্থতার কথা না বললে তুমি আসতে না। হাজার হোক রক্তের টান, জানতাম একমাত্র এই কথাতেই তুমি আসবে। তাই
সামান্য একটা মিথ্যে বলতেই হলো। আমাকে এভাবে এখানে ডেকে আনার কারণ কি জেঠু? কারণ উত্তরাধিকারী। এমন সময় পবন এসে কানে কানে কিছু বলল রনেনকে। তারপরেই, আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি, এসে বাকি কথা হবে। ও হ্যাঁ, এখান থেকে কোথাও যেও না যেন। বলে পবনকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল রনেন। হতভম্ব হয়ে বসে রইল অরুণ। অপরদিকে প্রথমে জ্ঞান ফিরল সমরেশের, কিন্তু নড়বার শক্তি তার নেই। একটা ছোট প্রায়ান্ধকার ঘরে তাকে আর হারাধনকে বসিয়ে রাখা হয়েছে পাশাপাশি। হাত পা কিছুই বাঁধা নেই, বাঁধার প্রয়োজনও বোধ হয় নেই, কারণ হাত পা প্রায় অবশ, নড়ার ক্ষমতাটুকুও নেই। কিভাবে এমন হলো তার উত্তরও অজানা। সমরেশ কোনো রকমে ওর কাঁধটা দিয়ে হালকা ঠেলা দিতে পারল হারাধনের শরীরে। জড়ানো গলায় ডাকল, ও হারাদা, হারাদা, জেগে আছো? ধীরে ধীরে চোখ মেলল হারাধন। মাথাটা ঝিমঝিম করছে তার, দৃষ্টি এখনো ঘোলাটে। তার উপর এই অন্ধকার ঘরে ভালো করে কিছু ঠাওর করতেও পারছে না। খুব ক্ষীণ গলায় সে বলল, জল, জল। এখানে জল নেই হারাদা, আমরা বন্দী হয়েছি শয়তান রনেন ব্যানার্জির হাতে। ধীরে ধীরে খুলে গেল ঘরের দরজা। ওদের সামনে এসে দাঁড়ালো রনেন মুখার্জি। গম্ভীর গলায় বলল, এখানে কি করতে এসেছিলে তোমরা? সত্যি বলো। আপনাকে তো বললামই যে অরুণ বাবুর সঙ্গে দেখা করতে। তিনিই আমাদের বলেছিলেন আসতে। এত ভোরে? হারাধন আর চুপ করে থাকতে পারল না। দাঁতে দাঁত চেপে বলল, তুমি একটা শয়তান। তোমার ব্যাপারে আমরা সব জানি, সব জানি আমরা। এর আগেও দুটো মেয়েকে খুন করে তাদের ওপর সব সাধনা করেছো তুমি। আমি কোনো মেয়ের মরদেহের ওপর সব সাধনা করিনি। গোটা পটাশপুর জানে তুমি ওদের খুন করেছো। আর তোমার মতো শয়তান তান্ত্রিক ওদের ওদের সব সাধনার কাজেই লাগায়। মূর্খ! কোনো মেয়ের উপর সব সাধনা করিনি আমি। তোমরা কিছুই জানো না। সব সাধনা করা যায় না মেয়েদের উপর। ত্রিলোকের সব নিয়ে সাধনা তন্ত্রশাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ রে মূর্খের দল। বৃহৎ তন্ত্রসারে ভৈরব তন্ত্র বচনে আছে, স্ত্রী জনন্যে চ দৃশ্যং রূপং সর্বথা পরিবর্জয়েত। তোরা কিছুই জানিস না, অবোধ কোথাকার। এবার মুখ খোলে সমরেশ। তাহলে ওই বাচ্চা মেয়ে দুটো আর যারা এর আগে আপনার বাড়িতে এসেছিল, পটাশপুরের সেই লোকগুলোকে আপনি মারেননি বলছেন, তারা কি উবে গেল নাকি? উবে যায়নি খোকা, আমি ওদের মেরেছি। আমি মারিনি এ কথা তো বলিনি। বলেছি ওই মেয়েদের শবদেহের উপর আমি সাধনা করিনি। তাহলে এতগুলো প্রাণ নিলি কেন শয়তান? শ্মশান বানাতে, শ্মশান বানাতে। শ্মশান ছাড়া ভগবান ভূত ডামরের সাধনা করা যায় না। ওদেরকে মেরে
এখানেই দাহ করেছি আমি, বাসভূমিকেই শ্মশানে পরিণত করেছি। হারাধন আর সমরেশ দুজনেরই তখন রাগে শরীর রি করছে। রাগের বশে উঠে দাঁড়াতে যায় হারাধন। ইচ্ছা ছিল কয়েক ঘা লাগায় এই শয়তান বুড়োটাকে, কিন্তু ওঠার শক্তি তার নেই। হাতে পায়ে কোনো জোরই অবশিষ্ট নেই। পুরো শরীর যেন প্যারালাইসিস হয়ে আছে। মাথায় যেন কেউ 10 মণের ভারী পাথর চাপিয়ে দিয়েছে। হারাধনের এই নিষ্ফল ক্রোধ দেখে মুখ বেঁকিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হেসে উঠে রনেন বলে, তিষ্ঠ বৎস, তিষ্ঠ, তোমাদেরও পালা আসবে আমার সেবা করার। তারপর পিছনে দাঁড়িয়ে থাকা পবনকে উদ্দেশ্য করে বলে, এদের কিছু খেতে দিস, একেবারে না খাইয়ে রাখিস না, সময় মতো এদেরও ব্যবস্থা করব। চলে যায় রনেন। আবারও বন্ধ হয়ে যায় ঘরের দরজা। হতাশ আক্রোশে চিৎকার করে ওঠে হারাধন, তোকে খুন করে ফেলবো কুত্তার বাচ্চা! সমরেশ তাকে থামানোর চেষ্টা করে। একটু শান্ত হও হারাদা, এখন আমরা কিছুই করতে পারবো না। আগে নিজেদের এই অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করতে হবে। হাত পাগুলো এমন অবশ কিভাবে হলো বুঝতে পারছি না, নড়াচড়াও করতে পারছি না। অন্ধকারে সমরেশ দেখতে পেল না। হারাধনের দু চোখ বেয়ে তখন উথাল পাথাল ধারা। হতাশা, রাগ, আক্রোশ, আতঙ্ক, কিছু করতে না পারার কষ্ট এক যোগে চোখের জল হয়ে বয়ে চলেছে হারাধনের। এদিকে জ্যাঠার ঘরে কিছুক্ষণ চুপ করে বসে থাকে অরুণ। ওর মনের মধ্যে তখন তোলপাড় চলছে, বুঝতে পারে না কি করবে। মায়ের কথা মনে পড়ছে খুব। জ্যাঠা যা যা বলল সব কি সত্যি? কিছুই তো মাথায় ঢুকলো না ওর তেমন। অদ্ভুত সব নাম, অদ্ভুত কিছু মন্ত্র, যার এক বর্ণও বুঝতে পারেনি। কি করা উচিত ওর এখন? দিনের বেলায় একবার যেতে ইচ্ছা করছে ওই ঘরটায়। হঠাৎ মনে পড়ল গত রাতে জানালা দিয়ে পুকুরে আর ওর ঘরের মধ্যে দেখা সেই ভয়ানক দৃশ্যগুলোর কথা। ওগুলো কি ছিল? ওগুলোর কথা কি জ্যাঠাকে জিজ্ঞাসা করা ঠিক হবে? এসবই ভাবছিল অরুণ। আনমনে সিগারেট ধরিয়ে ফেলেছিল সে। তখনই আবারও ঘরে ঢুকল রনেন। জ্যাঠাকে দেখেই তড়িঘড়ি লজ্জা পেয়ে সিগারেটটা নিভিয়ে ফেলতে গেল অরুণ। রনেন বাধা দিয়ে বলল, খাও খাও, সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। আমিও তো তোমার সামনে চুরুট খেলাম, তাতে যেমন তোমার অসম্মান আমি করিনি, তুমিও তেমন আমার অসম্মান করছো না, কে নাও। তবুও সংকোচবোধ থেকে অরুণ নিভিয়ে ফেলল সিগারেটটা। ভালো করে তাকালো রনেনের চোখের দিকে, কিন্তু চোখগুলো এতটাই স্থির আর গভীর যে সেগুলোর ভাষা পড়া বা তল পাওয়া অসাধ্য। একটু গলা খাঁকারি দিয়ে অরুণ জিজ্ঞাসা করল, আচ্ছা জ্যাঠামশাই, তখন তো পুরোটা বললেন না যে কেন আমাকে আপনার অসুস্থতার কথা বলে ডেকে পাঠালেন। শুধু উত্তরাধিকার বললেন। কিসের উত্তরাধিকার? কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, উত্তরাধিকারী। তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। আমি জানি না তুমি উত্তরাধিকারী বলতে কি বোঝো। উত্তরাধিকারী মানে শুধু সম্পদের নয়, সমস্ত দোষ গুণ প্রতিপত্তিরও উত্তরাধিকারী হয়, আর হয় সাধনার উত্তরাধিকারী। আমার তো আর কেউ নেই তুমি ছাড়া। আমার সাধনার ফল তাই তোমাকেই দিতে চাই। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না, আর এতে আমার তেমন কোনো আগ্রহও নেই। দেখুন, আমি এসবের যোগ্যও নই। আপনি বরং অন্য কোনো যোগ্য শিষ্য খুঁজে তাকে আপনার সাধনার ফল প্রদান করুন। অরুণের কথাকে শেষ হতে না দিয়েই রনেন বলে ওঠে,
তোমাকে সব শিখিয়ে দেব আমি, চিন্তা নেই তোমার। তুমি আমার রক্ত, তোমার থেকে যোগ্যতর আর কেউ নেই যে আমার সাধনার ফল গ্রহণ করতে পারে। একমাত্র তোমার মধ্যেই সেই শক্তি আছে। এ কথা বলতে বলতে একটু চঞ্চল হয়ে ওঠে রনেন। গলাটা তার ধরে আসে, ভিতরের কান্নাটাকে যেন অনেক কষ্টে চেপে রাখছে সে। সেই অবস্থাতেই বলে, তোর প্রতি অনেক অন্যায় অবিচার আমি করেছি বাবা অরুণ। এতদিনে কোনো যোগাযোগ রাখিনি। তোর বাবা মানে আমার ভাই, ওকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। তার অকস্মাৎ মৃত্যুর পরে যখন আমাকে তোদের সব থেকে বেশি দরকার ছিল, অভিভাবক হিসেবে তোদের সব দায়িত্ব আমার নেওয়ার কথা ছিল, সেসব কিছুই নিতে পারিনি। আমার প্রতি তোর অভিমান, রাগ সব ন্যায্য, সব ন্যায্য। আমি জানি আমি তোর দোষী। আমাকে এখন হয়তো স্বার্থপর ভাবছিস। বলতে বলতে সত্যিই কান্নায় ভেঙে পড়ে রনেন। ধরা গলায় বলে, কিন্তু বাবা অরুণ, বিশ্বাস কর, তোদের দূরে সরিয়ে রেখে সব থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। একা একা মনের ভিতর ঘুরে ঘুরে মরেছি, ঢুকতেছি। তবু আমি তোর দোষী। এই বুড়োটাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। শুধু একটাই অনুরোধ, বুড়ো জেঠুর জীবনের এই শেষ ইচ্ছেটা একটু রাখবি বাবা। দুহাতে মুখ ঢেকে বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে রনেন। একজন প্রৌঢ়কে এভাবে ভেঙে পড়তে দেখে সব রাগ সংকোচকে দূরে সরিয়ে অরুণ আবেগতাড়িত হয়ে চেপে ধরে রনেনের হাতটা। আপনি এমন করবেন না জ্যাঠামশাই। ছি ছি, আমি আপনার সন্তান তুল্য। আমার কাছে এভাবে ভেঙে পড়বেন না। আপনার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। অরুণের চোখেও তখন তপ্ত বালির মতো চিকচিক করছে জল। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, বেশ, ঠিক আছে জ্যাঠামশাই, আপনি যা বলছেন তাই হবে। আপনি যা চান, যেভাবে চান সেটাই হবে। আমি কথা দিলাম। মুখ তুলে অরুণের চোখের দিকে তাকিয়ে রনেন বলে, সত্যি বলছিস বাবা? সত্যি বলছিস? এই বুড়োটার কথা রাখবি তুই? হ্যাঁ জ্যাঠামশাই। আবেগতাড়িত অরুণের চোখ এড়িয়ে গেল। রনেনের চোখে আবারও সেই অতল গভীরতা ফিরে এসেছে। অন্যদিকে হারাধন আর সমরেশের জন্য খাবার নিয়ে ওই প্রায়ান্ধকার ঘরটায় ঢোকে পবন। এই যে খেয়ে নিন আপনারা দুজনে। কিভাবে খাবে? আমাদের হাত পা তো অবশ করে দিয়েছো তোমরা। তুমি কি খাইয়ে দেবে নাকি? একটু চুপ করে থাকে পবন, তারপর ফিসফিস করে বলে, আপনাদের কিছু বিষয় বলার আছে আমার। তবে কথা দিন যাতে আর কেউ জানতে না পারে। আমাদের সঙ্গে তোমার আবার কি কথা? তুমি তো ওই শয়তানটার শাগরেদ। তুমিও একটা শয়তান। দাঁড়াও হারাদা, ও কি বলতে চাইছে আগে শুনি। বলো কি কথা। তার আগে আমাদের হাতটা অন্তত সচল করে দাও, না হলে খাবো কিভাবে? খেতে খেতে তোমার কথা শুনবো। পবন প্রবল বেগে দুদিকে মাথা নেড়ে বলে, না, আগে আমার কথা শুনে নিন, তারপর আমি বাকি ব্যবস্থা করব। সমরেশ আলতো করে নিজের কাঁধ দিয়ে ঠেলা দেয় হারাধনকে। বেশ, বলো তাহলে তোমার মূল্যবান কথা। একটু চুপ থেকে নিজের কথাগুলো যেন গুছিয়ে নেয় পবন, তারপর বলতে শুরু করে ধীরে ধীরে। বহুকাল আমি বাড়ি ছাড়া,
জীবনে অনেক পাপ করেছি। চুরি করে জেল খাটছিলাম, সেখান থেকে পালিয়ে ছদ্মবেশে সাধু সেজে ঘুরতাম। তখনই কর্তা মশাইয়ের পাল্লায় পড়ি। তারপর থেকে তো যে পাপ করেছি আর কত পাপের সাক্ষী থেকেছি তারই অত্যা নেই, কিন্তু আর পারছি না। তোমার হঠাৎ এই বোধোদয়ের কারণ জানতে পারি? আমার ভাইপোটাকে বাঁচান, ওই ওই শয়তানটা ওকে মেরে ফেলবে। এত জনকে মেরেছে, কিন্তু কিন্তু এখন আমার ভাইপোটাকে বলি দেবে আজও। বাঁচান ওকে, দয়া করুন। হারাধন আর সমরেশের এবার হতভম্ব হওয়ার পালা। উত্তেজনায় কথা জড়িয়ে যায় হারাধনের। মানে তোমার ভাইপো? মানে কে তোমার ভাইপো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ওই যে ছেলেটার খোঁজে আপনারা এসেছেন, ওই আমার ভাইপো অরুণ ব্যানার্জি। ওকে বাঁচান, আমি সব রকম সাহায্য করব আপনাদের। কিন্তু ও তো রনেন ব্যানার্জির ভাইপো। আর রনেন ব্যানার্জি তো ওই লোকটা যে এসেছিল একটু আগে। আমি আমি রনেন ব্যানার্জি, আমি অরুণের জ্যাঠামশাই। এই শয়তানটার আসল নাম পবন, কিন্তু ও আমার নাম ভাঁড়িয়ে রনেন ব্যানার্জি সেজে এতদিন ধরে সমস্ত কুকীর্তি করছে। এখন এখন আমার ভাইপোটাকে ও মারতে চায়। আমাকে দিয়ে জোর করিয়ে ওকে ডাকিয়ে আনিয়েছে মিথ্যা বলে। তারপর তারপর অভিনয় করে ওর জ্যাঠা সেজে এখন ওকেই ঠকিয়ে বলি দেবার জন্য তৈরি করছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বলতে চাইছো তুমি আসল রনেন ব্যানার্জি আর ওই লোকটার নাম পবন? কিন্তু ও তোমার ভাইপোকে বলি দিতে চায় কেন? কারণ আমার ভাইপোর জন্ম পুনর্বসু নক্ষত্রে। আমার হাতে দিয়েই শয়তানটা আমার আমার ভাইপোকে বলি দিতে চায় ওই ওই ভূত ডামরের উদ্দেশ্যে। আগামীকালের মৌনী অমাবস্যায়। তারপর তারপর সেটা দিয়ে ভূত ডামর তন্ত্রের সব থেকে বড় সিদ্ধতান্ত্রিক হয়ে উঠবে ওই ওই শয়তানটা। আপনারা আপনারা বাঁচান আমার ভাইপোকে। এই পাপের ভার আর নিতে পারছি না আমি। কথা হারিয়ে ফেলে হারাধন আর সমরেশ। তারপরে দুজনেই কিছুটা সহানুভূতিশীল হয়ে ওঠে আসল রনেনের কথায়। কিন্তু আমাদের হাত পা তো একদমই কাজ করছে না, কিভাবে সাহায্য করব তোমাকে এই অবস্থায়? আমিও কিছু কিছু তান্ত্রিক ক্ষমতা আয়ত্ত করেছি এতদিনে। আপনাদের হাত পা সচলই আছে, কিন্তু ওই শয়তানটা আপনাদের বেঁধে দিয়েছে বশীকরণ করে। তাই আপনাদের মনে হচ্ছে আপনাদের হাত পা অচল হয়ে গেছে, কিন্তু ওই বাঁধন ছিন্ন করে দেব। কিন্তু কথা দিন, আপনারা আমার ভাইপোকে ওর খপ্পর থেকে উদ্ধার করবেন। আমি আপনাদের সব রকম সাহায্য করব। আমরা তো অরুণ বাবুর কথা চিন্তা করেই এত ভোরে এসেছিলাম এখানে। এখন আমরাই বন্দী হয়ে গেছি। আপনি আমাদের মুক্ত করুন, তারপর বাকি পরিকল্পনা করে নেওয়া যাবে। শুনুন, যা করার আজই করতে হবে। কাল অমাবস্যা, কালকেই বলির আচার অনুষ্ঠিত হবে। কাল ওই শয়তানটা বশ করে নেবে অরুণকে।
আর কালকের আগে ওই শয়তানটা আপনাদের নিয়েও আপাতত মাথা ঘামাবে না। তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। রনেন ওদের দুজনের বশীকরণের বন্ধন ছিন্ন করে দিল। ওরা দুজনেই উঠে দাঁড়িয়ে আগে হাত পা ঝেড়ে কোমরটাকে আগুপিছু করে আড়মোড়া ভাঙল। তারপর চটপট যা ছিল খেয়ে নিল। এবার প্ল্যানটা করে ফেলা যাক হারাদা। কিভাবে আমরা এখান থেকে বেরোবো আর অরুণকে উদ্ধার করব? আপনারা এখন এই ঘরেই চুপ করে বসে থাকুন। ওই নকল রনেন ওরফে পবন যদি আসে, আপনারা এমন ভাব করবেন যেন যেন আগের মতোই অবস্থাতেই আছেন। সময় মতো আমি আপনাদের এখান থেকে বের করে নিয়ে যাব। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করবেন, অরুণকে এক সুযোগে আসল সত্যিটা জানিয়ে দিতে পারবেন? তাহলে ও সজাগ হয়ে যাবে আর আমাদের কাজটাও সহজ হবে। সেই চেষ্টা আমি কয়েকবার করেছি, কিন্তু সম্ভব হয়নি। দেখছি আমি। থালা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রনেন। সমরেশ আর হারাধন একটু নিচু গলায় নিজেদের মধ্যে সাজিয়ে নিতে চাইল পরবর্তী কার্যপদ্ধতি, কিন্তু কিছুই তাদের মাথায় আসছে না। ওই লোকটার অলৌকিক শক্তি যদি সত্যিই থাকে, ওরা তার বিরুদ্ধে তো কিছুই করতে পারবে না। এসব বিষয়ে কোনো ধারণাই নেই ওদের। তার থেকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। আসল রনেন যদি অরুণকে একবার জানিয়ে দিতে পারে যে সেই ওর আসল জ্যাঠা, আর ওই শয়তানটা ওর জ্যাঠার নাম নিয়ে ওকে বোকা বানাচ্ছে, তাহলে সুবিধা হবে। ওদিকে নকল রনেন ওরফে পবনের অভিনয়ে গলে গেছে অরুণ। সে জানেও না পর্দার আড়ালে কোন ষড়যন্ত্রের জাল বোনা আছে। এবার চোখ মুছে নকল রনেন ওরফে আসল পবন হাঁক দিল, পবন, পবন, এদিকে আয়। ডাক শুনে ঘরে ঢুকে আসল রনেন ওরফে নকল পবন আর চোখে একবার তাকায় অরুণের দিকে। ডুকরে কেঁদে উঠতে ইচ্ছা করে ওর, একবার জড়িয়ে ধরতে ইচ্ছা হয় নিজের ভাইপোকে, কিন্তু এখন সে নিরুপায়। মনকে শক্ত করে, তারপর ধীরে ধীরে বলে, বলুন কর্তা মশাই। অরুণকে নিয়ে আয় আমার পুজোর ঘরে, আমি গিয়ে সব ব্যবস্থা করি আজকের পুজোর। দুপুর হতে চলল। কাল রাতে ও যা দেখে ভয় পেয়েছিল, আজ দিনের বেলায় দেখলে হয়তো ও একটু বুঝতে সহজ হবে। তুই পবনের সঙ্গে একটু পরে সাধন কক্ষে আয় বাবা অরুণ। ঠিক আছে জ্যাঠামশাই। আচ্ছা, তার আগে পবন কাকার সঙ্গে একটু বাড়িটা ঘুরে দেখব, মানে কিছুই তো দেখলাম না কাল থেকে। আসল রনেনের দিকে একবার ক্রূর দৃষ্টি হেনেই ঘর থেকে বেরিয়ে যায় আসল পবন। ও পবন কাকা, চলো না, একটু ঘুরিয়ে দেখাও না বাড়িটা। আসল রনেন আর থাকতে না পেরে হঠাৎই জড়িয়ে ধরে অরুণকে। অরুণ চমকে ওঠে। এই বয়স্ক মানুষটা এভাবে তাকে জড়িয়ে ধরছে কেন? মানুষটার আবেগের আতিশয্যে হতচকিত হয়ে যায় সে। কিন্তু একজন বয়স্ক মানুষ এভাবে আবেগতাড়িত হয়ে জড়িয়ে ধরায় অরুণের ইচ্ছা করে না তাকে সরিয়ে দিতে। সেও আলতো করে জড়িয়ে ধরে ওনাকে। রনেনের চোখের জল বাঁধ মানেনি। অরুণের কাঁধের কাছে জামাটা ভিজে যায় রনেনের চোখের জলে। খুব শান্তভাবে ধীরে ধীরে অরুণ বলে, কি হয়েছে পবন কাকা, কাঁদছ কেন? কোনো রকমে রনেন সামলে নেয় নিজেকে। অরুণকে ছেড়ে দিয়ে চোখ মুছে ধরা গলায় বলে, ও কিছু না বাবা, বয়স হয়েছে তো, তাই মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কিছু মনে করবেন না ছোট বাবু। না না, মনে করবো কেন, তুমিও তো আমার জ্যাঠামশাইয়েরই মতো। রনেনের চিৎকার করে বলতে ইচ্ছা হয়, আমি তোর আসল জ্যাঠামশাই বাপ। আমার নাম হারিয়ে যে তোকে নিয়ে খেলছে, ও একটা মূর্তিমান শয়তান।
কিন্তু কিছু বলে না রনেন, চুপ করে থাকে। এখানে এসব কথা বলাটা ঠিক হবে না। সুযোগের অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। একটু গলা খাঁকারি দিয়ে সে বলে, চলুন ছোট বাবু, আপনাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ চলো। অরুণকে বাড়ির এদিক সেদিক দেখাতে দেখাতে রনেন তাকে নিয়ে আসে একতলার ওই বিরাট হলঘরটার একদম কোণার দিকে। গত রাতে খেয়াল করেনি অরুণ, এখানে একটা ছোট কুঠুরি মতো আছে, বাইরে থেকে শিকল তোলা। কৌতূহলী হয়ে সে জিজ্ঞাসা করে, এটা কি? কোনো কথা না বলে রনেন শিকল খুলে ঢুকে যায় ঘরে। তার পিছনে অরুণও ঢোকে। এদিকে নকল রনেন ওরফে পবনের আনন্দ বাঁধ মানছে না। এতদিন পরে ওর স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আগামীকাল ওই ছেলেটাকে ভগবান ভূত ডামরের উদ্দেশ্যে বলি দিতে পারলেই সে হয়ে উঠবে এই ভূত ডামর তন্ত্রের সব থেকে সিদ্ধ পুরুষ। তখন গোটা দুনিয়া তার পায়ের তলায় থাকবে। ভূত ডামরের মূর্তিটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে সে। অনেক কাল অপেক্ষা করেছে, অনেক কৃচ্ছ সাধন করেছে, সর্বস্ব ত্যাগ করেছে এই দিনটার জন্য। একটু একটু করে সমস্তটা সাজিয়েছে। সেই অভীষ্ট দিন সমাগত। চোখ বুজে সে স্তব করতে শুরু করে। ওম নমঃ ক্রোধ ভৈরবায় বোম বক্রম মহাকায়ম প্রলয়াগ্নি সমপ্রভম अभेद भेद्यकं स्तौमि भूत डामर नामकं महाचमत्कारकरं स्थितोत्पत्तिलयात्मकं ज्ञानमात्रेण देवशी भुक्ति जुक्ति फलप्रदम। মন্ত্রোচ্চারণ শেষ করে ধীরে ধীরে চোখ খোলে পবন। দু চোখ ভরা জল। সেই কোন ছোটবেলায় বাড়ি ছেড়েছিল, কতকাল আগের কথা। বাবা মায়ের মুখটাও মনে পড়ে না। একটা ছোট বোন ছিল, কি হলো তার কে জানে। আগে মাঝে মধ্যে বোনটার জন্য মন খারাপ করত, কিন্তু সমস্ত সাংসারিক বন্ধন থেকে নিজেকে ছিন্ন না করলে এই সাধন মার্গে সফল হতে পারা যায় না। ওটা তার অতীত জীবন। এখন সে নতুন মানুষ। কত জায়গায় ঘুরে ঘুরে একজন গুরু পেয়েছিল। নিজের পুত্র স্নেহে তিনি ওকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছিলেন, কিন্তু শেষে বেঁকে বসলেন তিনি। গুরু চাননি ও ভূত ডামর তন্ত্র সাধনা করুক। নানাভাবে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও নতুন পথের সন্ধান পেয়ে গেছে। ওকে আটকায় কার সাধ্য? শেষে গুরু ওকে ভয় দেখালেন, কিন্তু পবন দমবার পাত্র নয়। এই বিশ্ব চরাচরে কর্তৃত্ব করার জন্য জন্ম হয়েছে ওর। এখনো সেই রাতের কথা সে ভোলেনি। মধ্যপ্রদেশের ভীমবেটকার একটা গুহায় তখন ওরা আশ্রয় নিয়েছে। এক রাতে খেয়ে ঘুমিয়েছেন গুরু অলকানন্দ। ওর চোখে ঘুম নেই। ওকে যেতে হবে অনেক পথ। ভূত ডামর তখন ওকে টানছে। শয়নে স্বপনে জাগরণে তখন ওর সামনে একটাই হাতছানি। এই বুড়োটাকে এতদিন সব কিছু দিয়ে সেবা করেছে সে, একটা টুঁ শব্দ করেনি। যখন যা বলেছে তাই করেছে। সেও ওকে পিতৃস্নেহে কিছু কিছু শিখিয়েছেন ঠিকই, কিন্তু আসল জিনিসটাই ওর থেকে লুকিয়ে রেখেছেন। এখন যখন ও জানতে পেরেছে এই সাধন মার্গের কথা, তখন ওকে তিনি বাধা দিচ্ছেন। এটা অন্যায়। গুরু তো পিতা তুল্য, কিন্তু বাবারা কি সন্তানের উন্নতিতে বাধা দেয়? না। এই বুড়োটা আসলে ঈর্ষান্বিত হচ্ছে। যদি পবন তার থেকেও বড় সাধক হয়ে যায়, এই বুড়ো বেঁচে থাকতে কিছুতেই পবন পারবে না তার সাধনা করতে।
এই বুড়োকে মরতেই হবে বুড়োটাকে। ধীরে ধীরে উঠে বসে পবন। শান্তভাবে ঘুমাচ্ছেন অলোকানন্দ, পবনের গুরুদেব। ওই প্রশান্তি ভরা মুখটা দেখে রাগটা চরচর করে বাড়তে থাকে পবনের। ওই প্রশ্বাসে পবনের প্রতিহিংসা আছে, তাই ওকে আটকাতে চান গুরু অলোকানন্দ। আর সহ্য হয় না পবনের। 2 হাতে সাঁড়াশির মতো চেপে ধরে অলোকানন্দের গলাটা। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল তার। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। ক্ষমা কর, এছাড়া আর পথ নেই আমার, ক্ষমা করো। কিন্তু ওর সাঁড়াশির মতো হাত দুটো আরো চেপে বসছিল অলোকানন্দর গলায়। পবনের হাত দুটো ধরে ছাড়ানোর বৃথা চেষ্টা করছিলেন তিনি। পবনের ধমনীতে তখন জোয়ার উঠেছে। ধীরে ধীরে শিথিল হয়ে আসে গুরুদেবের শরীরটা। বিস্ফারিত চোখের দৃষ্টি স্থির হয়ে যায়, কিন্তু পবন আশ্বস্ত হয় না। পাশে থাকা গুরুদেবের কমণ্ডলুটা দিয়ে পর পর আঘাত করতে থাকে তার মাথায়। খুলিটা ফেটে বহু চির হয়ে যায়। টানা 1 দিন ওই মৃতদেহের সামনে বসে কেঁদেছিল পবন। তারপর ওই গুহার পাশেই জঙ্গলে গুরুদেবকে সমাধিস্থ করেছিল। তারপর নিজের চেষ্টায় আজ ভূত ডামর সাধনায় এতদূর এগিয়েছে পবন। এখন শুধু সময়ের অপেক্ষা। ছেলেটা ওর পাতা ফাঁদে পা দিয়েছে, আর কিছুক্ষণেই সন্ধ্যা নামবে। তারপরই ও পুজোয় বসবে। ছেলেটাকে বশীকরণ করবে। সমস্ত আচার নিষ্ঠা ভরে পালন করতে হবে, কোথাও ত্রুটি থাকা চলবে না। ঘরের সমস্ত প্রদীপ জ্বালিয়ে দেয় সে। তারপর জ্বালায় তার প্রিয় ধূপকাঠিগুলো। এই উৎকট গন্ধ অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু এতে ভারী আবেশ হয় ওর। ফাঁপা করটি তুলে নেয় হাতে, তাতে একটা বোতল থেকে বেশ খানিকটা মদ ঢালে। বজ্রজালে হন হন সর্বভূতান। সেই মদ আকণ্ঠ ঢেলে দেয় পবন। রক্ত জবার মতো লাল চোখে সে নিবিষ্ট চিত্তে তাকিয়ে থাকে ভূত ডামরের মূর্তির দিকে। তার চোখে তখন 1000 নদীর ধারা। ওই ঘরটায় ঢুকে চোখ ধাঁধিয়ে গেল অরুণের। একটা আলো আবছায়া পরিবেশ ঘরটা জুড়ে। চোখটা একটু সয়ে এলে ও দেখল 2 মানুষের অবয়ব বসে আছে। রনেন ফিসফিসিয়ে ডাকল, হারাধন বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। চমকে ওঠে অরুণ। এই গলা তো ওর পরিচিত। ইনি তো সেই মানুষ যার গাড়িতে সে গতকাল এসেছে এখানে। কিন্তু এখানে এই ঘরে কি করছে? আর আরেকজনই বা কে? হারাধন বাবু, আপনি এখানে? কি ব্যাপার? এভাবে বসে আছেন কেন এই অন্ধকারে? আর উনি কে? কিছু হয়েছে নাকি? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হারাধন আর সমরেশ মিলে ওকে একে একে সমস্ত ঘটনা খুলে বলল। গতকাল রাতে আবার সমরেশকে নিয়ে অরুণের খোঁজে হারাধনের ফিরে আসা, পবনের হাতে বন্দী হওয়া, তারপর প্রকৃত রনেনের পরিচয় পাওয়া, সব বলল ওকে। হতভম্ব অরুণের মুখে তখন রাগ কাটছে না। এবার সে নিজেই জড়িয়ে ধরল পাশে দাঁড়ানো রনেনকে। এই বৃদ্ধ মানুষটা অনেকটা ঝুঁকি নিচ্ছেন তার জন্য। তবুও তিনি ওর জ্যাঠা হন। হারাধন আর সমরেশের সঙ্গে তো ওর কোনো সম্পর্কই নেই, শুধু কাল রাতের আলাপ ছাড়া।
এরাও শুধুমাত্র ওর জন্য নিজেদের জীবন বাজি রেখেছে। ভেবেই কান্নাটা গলার কাছে দলা হয়ে উঠে আসে অরুণের। পৃথিবী থেকে মনুষ্যত্ব এখনো মুছে যায়নি। এমন আবেগঘন পরিবেশ বেশিক্ষণ চলতে থাকলে ওদের পরিকল্পনাটা গুছিয়ে নেওয়া যাবে না ভেবে মুখ খোলে সমরেশ। এসব পারিবারিক মিলন পরে হবে, আপাতত এখন মুক্তির পথ খুঁজতে হবে। আমি আর হারাদা একটা প্ল্যান করেছি। সেটা কিরকম? শুনুন, আপনি এখন অরুণকে নিয়ে যাবেন ওই শয়তানটার কাছে। আপনিই বলেছেন আজ রাতেই অরুণকে বশীভূত করার কথা ওর। আপনি যাওয়ার আগে আমাদের ঘরের শিকলটা খুলে রেখে যাবেন, শুধু দরজাটা ভেজিয়ে। আমরা সময় মতো ঠিক পৌঁছে যাব। আর অরুণবাবু, আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন দাদা। ভয় পাবে না অরুণবাবু, সব কিছু পরিকল্পনা মতো এগোলে আমরা এর থেকে উদ্ধার পাবই। কি করতে হবে আমাকে? আপনাকে ওই শয়তানটা যা যা করতে বলবে তাই করবেন, বাকিটা আমরা বুঝে নেব। আপনি রামায়ণের অহিরাবণ বধের কাহিনীটা জানেন তো? হ্যাঁ জানি। ওই তো রাবণের ছেলে অহিরাবণ রামদের বলি দেওয়ার জন্য যখন সে দেবতার সামনে প্রণাম করতে বলে, তখন রাম বলে, আমি রাজার ছেলে, আমি তো প্রণাম করতে জানি না, তুমি দেখিয়ে দাও কিভাবে করে। যখন অহিরাবণ প্রণাম করা দেখাতে যায়, হনুমান এসে গলা কেটে দেয় তার। এটাই তো? হ্যাঁ, এ ব্যাটাকেও এই চালেই মারতে হবে। আচ্ছা রনেনবাবু, অরুণকে পবন কিভাবে বশীকরণ করবে আপনি জানেন? মানে পদ্ধতিটা কি? পবন আসলে অরুণকে দেখাতে চাইবে যে সে ওকে তার সাধন ফল দান করছে, আদতে ছলনা করছে। একটা করটিতে মন্ত্রপুত মদ নিয়ে সেটা অরুণকে খাওয়াবে, দংষ্টা করালিনী মুদ্রা ধারণ করে। অরুণের বিশ্বাস অর্জনের জন্য ওকেও হয়তো ওরকমই কোনো মুদ্রা করে চোখ বুজে কিছু মন্ত্রোচ্চারণ করতে বলবে। ইউরেকা, ওটাই আসল মুহূর্ত। ওই সময়টুকুতেই আমাদের যা করবার করতে হবে। শুনুন অরুণবাবু, ওই কি সব করালবাসিনী নাকি মুদ্রা ফুদ্রা বলল? সমরেশের কথার মাঝে বলে ওঠে রনেন, দংষ্টা করালিনী মুদ্রা। ওই একই হলো, বড্ড খটোমটো নাম। ওই মুদ্রা করে যখন তোমাকে চোখ বুজে মন্ত্রপাঠ করতে বলবে, তুমি বলবে আগে একবার দেখিয়ে দিতে, কারণ তুমি তো এসব জানো না। বাকি কাজটা রনেনবাবু আপনাকে করতে হবে। আলতো করে ঘাড় নাড়ে রনেন। যা বোঝার সে বুঝে যায়। অরুণ সবটা বুঝতে না পারলেও এটুকু বুঝে যায় খুব সাবধানে তাকে বাকি অভিনয়টুকু করতে হবে। সে যেভাবে ভীত, তাতে কাজটা খুব একটা সহজ হবে না, কিন্তু এটাই একমাত্র পথ। এখন বাকিটা আপনার হাতে অরুণবাবু। আপাতত আপনারা যান, না হলে শয়তানটা সন্দেহ করতে পারে। হারাধনের কথার গুরুত্ব বুঝে বেরিয়ে যায় রনেন আর অরুণ। ওই চোরা কুঠুরির শিকলটা আর লাগায় না রনেন। সাধনার ঘরে বসে আছে পবন। এত দেরি হচ্ছে কেন ওদের আসতে? সন্ধ্যা সমাগত প্রায়। একটু চিন্তিত হয় পবন। এমন সময় অরুণকে নিয়ে ঘরে ঢোকে রনেন। কিছুটা বিরক্তি নিয়েই পবন জিজ্ঞাসা করে, এত দেরি হলো? তুমি জানো না সময়ের মূল্য কত? অপগণ্ড কোথাকার। পবন ঝাঁঝিয়ে ওঠে আসল রনেনের উদ্দেশ্যে। ওর নকল জ্যাঠা সেজে থাকা পবনের দিকে তাকিয়ে এবার ভয়ের থেকে ঘৃণা বেশি হয় অরুণের। ইচ্ছা হয় এক্ষুনি একটা ঘুষি বসিয়ে দেয় ওর মুখে। অনেক কষ্টে নিজের ইচ্ছাকে দমন করে অরুণ। গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, এবার আমাকে কি করতে হবে জ্যাঠামশাই? তুমি বসো আমার পাশে। এখন আমি পূজা প্রক্রিয়া শুরু করব। মন দিয়ে দেখবে আর যা যা করতে বলবো করবে। কোনো চিন্তা নেই, আমি সব দেখিয়ে দেব। মাথা নেড়ে সম্মতি জানিয়ে চুপচাপ পবনের পাশে বসে অরুণ। রনেন দাঁড়িয়ে আছে ওদের পিছনে।
সে একবার ভালো করে দেখে নেয় পবনের পাশে রাখা সিঁদুর মাখানো খাঁড়াটা। অপরদিকে ওই ঘুপচি ঘরে অপেক্ষা করছে হারাধন আর সমরেশ। এক কাজ কর সুমু, তুই বেরিয়ে চলে যা আমাদের পাড়ায়, আর এই নে গাড়ির চাবি, গাড়িটা নিয়ে যা। গ্রামের লোককে সব বলবি, শুধু ওই শয়তানটাকে মেরে হবে না, এই অভিশপ্ত বাড়িটাই জ্বালিয়ে দিতে হবে। আমি এদিকটা দেখছি, তুই যা তাড়াতাড়ি। কিন্তু হারাদা, তোমাকে একা ফেলে এভাবে? আমার কিচ্ছু হবে না, আমি এদিকটা ঠিক সামনে নেব। তোর কথা পটাশপুরের লোক শোনে, তুই বললেই সবাই দল বেঁধে আসবে। এখন ওই শয়তানটা এদিকে এত খেয়াল করবে না, আমার কিচ্ছু হবে না, যা বলছি কর, এটাও খুব দরকারি। এক প্রকার ঠেলতে ঠেলতে সমরেশকে ঘর থেকে বাইরে নিয়ে যায় হারাধন। সমরেশের মনে একটা অজানা আতঙ্ক বাসা বাঁধলেও শেষ পর্যন্ত হারাধনের কথা মেনে নিয়ে ছুট লাগায়। বাড়ি থেকে বেরিয়ে কাঁচা রাস্তাটা ধরে দৌড়তে থাকে গাড়ির দিকে। হারাধন ভালো করে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উঠতে থাকে দোতলায়। দোতলার একদম শেষ প্রান্তে একটা ঘর থেকে আসা আলোর রেখা চোখে পড়ে ওর। খুব সাবধানে এগোয় ওদিকে। নিচ থেকে এক কোণে থাকা একটা শক্ত লাঠি নিয়ে এসেছে সে। সেটাকে শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকে। সাধন কক্ষে পবন মুদ্রিত চোখে বিড়বিড় করে কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ করার পরে শান্ত দৃষ্টিতে তাকায় অরুণের দিকে। অরুণের বুক ঢিপ ঢিপ করছে। উল্কার থেকেও দ্রুত গতিতে ছুটছে ওর হৃদস্পন্দন। সে যেন নিজেই শুনতে পাচ্ছে ওই আওয়াজ। ওম বিকট মুখে ততদ্রংষ্ট্রা করালিনী জলদ্বয় পদাদ গৃহ সর্বযক্ষ ভয়ঙ্করী। বৎস অরুণ, তুমি দংষ্ট্রা করালিনী মুদ্রা বানাও, তারপর আমার বলা এই মন্ত্র উচ্চারণ করে ভগবান ভূত ডামরকে প্রণাম করো। এটা দেবী দংষ্ট্রা করালিনীর স্তব, এতে সিদ্ধি লাভ হয়। তারপর ওই মুদ্রা দিয়েই সামনে রাখা করটির মধ্যেকার প্রসাদ সুধা পান করো তুমি। অরুণ যথাসম্ভব চেষ্টা করতে থাকে যাতে নিজের মনের অস্থিরতা চোখে মুখে প্রকাশ না পায়। ওর ভিতরে তখন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। একদিকে তীব্র ভয় আর আতঙ্ক, অন্যদিকে অভিনয়। সব মিলিয়ে ওর মাথা বনবন করছে। তীব্র শীতেও কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। ওর মনের ভিতরের চাঞ্চল্যটা যে কোনো মুহূর্তে প্রকাশ হয়ে যাবে। ভয় নেই, যা বললাম তাই করো, আমি আছি তো, ভয় কিসের? তুই আছিস, সেটাই সব থেকে বড় ভয় শয়তান। মনে মনে এই কথা বলে কোনো রকমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে অরুণ বলে, আমি তো এসব কিছুই জানি না জ্যাঠামশাই, আপনি একটু ভালো করে আমাকে দেখিয়ে দিন না আরেকবার। ওই ওই মুদ্রা মন্ত্র আর ওইভাবে হাতের মুদ্রা করে কিভাবে এই করটি থেকে প্রসাদ পান করব, মানে কিছুই বুঝতে পারছি না। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সন্তর্পণে দরজার কাছে এসে দাঁড়িয়েছে হারাধন। আলতো করে উঁকি দিয়ে ভিতরে যা ঘটছে সবটা দেখছিল সে। রনেন আরেকবার পবনের পাশে রাখা খাঁড়াটার দিকে দেখে নিল। বিড়ালের মতো পদক্ষেপে রনেনের পাশে এসে দাঁড়ালো হারাধন। রনেন যাতে ওর হঠাৎ আগমনে কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ফেলে, তাই রনেনের কাঁধটা চেপে ধরে মুখে তর্জনী দিয়ে চুপ করে থাকার ইশারা করল। পিছনে অন্ধকারে প্রায় মিশে দাঁড়িয়ে থাকল সে। অরুণের কথা শুনে পবন ভাবল, সত্যি যদি ওই মুদ্রায় করটিটা তুলতে গিয়ে মন্ত্রপুত সুরাটা পড়ে যায় তার হাত থেকে,
তাহলে ওর বশীকরণের সমস্ত পরিকল্পনাটা ভেস্তে যাবে। তাই সে অরুণকে উদ্দেশ্য করে বলল, আমি একে একে দেখাচ্ছি, তুমি আমার সঙ্গে করো। এই 2 হাত মুঠো করে কাছাকাছি এনে করে আঙুল দুটোকে একে অপরের সঙ্গে জড়িয়ে দাও। তারপর 2 হাতেই এই তর্জনী প্রসারিত করো আর নিজের মুখে ঠেকাও, আমি যেমন দেখাচ্ছি। এইবার এই অবস্থাতেই ষষ্ঠাঙ্গে প্রণাম করো। 2 হাতের প্রসারিত তর্জনী দিয়ে ওই করটি তুলে প্রসাদ পান করো। রনেন মনে মনে প্রস্তুত হচ্ছে। অন্তিম খেলা শুরু হয়ে গেছে। এবার এই শয়তানের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সময় এসে গেছে। আপনি একটু দেখিয়ে দিন না জ্যাঠামশাই, কিভাবে 2 তর্জনী দিয়ে করটিটা তুলবো। মানে আমার না খুব ভয় করছে, যদি পড়ে যায়। বড্ড ভীতু তুমি। এবার কি প্রণামটাও দেখিয়ে দিতে হবে নাকি? বিরক্তি সত্ত্বেও অরুণকে আবারও দেখিয়ে দেওয়ার জন্য দংষ্ট্রা করালিনী মুদ্রাতেই করটিটা 2 তর্জনী দিয়ে খুব সাবধানে ধীরে তুলে নিল পবন। আর সময় নেই। কিন্তু রনেন তখন বুঝতে পারছে না কিভাবে তুলবে পবনের পাশে রাখা খাঁড়াটা। পবন তো বুঝে যাবে। ভ্যাবাচেকা অবস্থায় দাঁড়িয়ে আছে সে। অরুণ আর চোখে তাকিয়ে রনেনের দিকে চোখের ইশারা করে, কিন্তু রনেন যেন হতভম্ব হয়ে গেছে। হারাধন নিচু স্বরে রনেনকে বলে, এটাই সময়, খাড়াটা তুলুন। হুঙ্কার দিয়ে ওঠে পবন। চকিতে হাওয়ার বেগে উঠে ঘুরে দাঁড়ায় সে। তার রুদ্রমূর্তি দেখে রনেন তখন ভয়ে থরহরি কম্প। হারাধন বুঝে যায় তাঁদের পরিকল্পনার তরি তীরে এসে ডুবতে বসেছে। সেও পাল্টা গর্জে ওঠে, আজকেই তোর শেষ দিন শয়তান। হারাধন হাতের লাঠিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পবনের ওপর। কিন্তু পবন অসাধারণ ক্ষিপ্রতায় সেই লাঠিটা ধরে সজোরে একটা লাথি মারে হারাধনের পেটে। ছিটকে ঘরের বাইরে পড়ে সে। পবনের চোখে তখন আদিম হিংস্রতা। এসব ছুঁচোদের জন্য তার কোনো তন্ত্রশক্তির দরকার নেই। 2 হাতই যথেষ্ট। 1 হাতে সজোরে টিপে ধরে রনেনের গলা। মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে তুলে ধরে সে রনেনকে। 2 হাতে নিজের গলা ছাড়ানোর জন্য আপ্রাণ বৃথা চেষ্টা করতে থাকে রনেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি? এত বড় সাহস! আমার এতদিনের সাধনাকে নষ্ট করতে এসেছিস? হারামজাদা, আজ তোদের জীবনের শেষ দিন। ভগবান ভূত ডামর খুশি হবেন তোদের বলি পেয়ে। লাথি খেয়েও দমে যায়নি হারাধন। পেটে অসহ্য ব্যথা, যেন একটা হাতি ওর পেটে পা তুলে দিয়েছে। তবুও কোনো রকমে উঠে দাঁড়ায় সে। চিৎকার করে ছুটে যায় পবনের দিকে, কিন্তু একই ক্ষিপ্রতায় ওর গলাটাও বাঁ হাত দিয়ে সজোরে টিপে ধরে পবন। যেন বিশাল বড় কোনো পাইথন নিজের সর্বশক্তি দিয়ে ওদের পেঁচিয়ে ধরে দুমড়ে মুচড়ে দিতে চাইছে ওদের গলাটা। পবনের শরীরের এই অমানুষিক শক্তির সঙ্গে পাল্লা দেওয়া ওদের দুঃসাধ্য। চোখ ঠিকরে বেরিয়ে আসতে থাকে হারাধন আর রনেনের। এত দ্রুত ঘটনা প্রবাহে হতভম্ব হয়ে গেছিল অরুণ। সিনেমার মতো পর পর ওর চোখের সামনে ঘটে যাচ্ছিল দৃশ্যগুলো। নিশ্চল হয়ে বসেছিল সে, যেন জমে গেছে। কি করবে, কিভাবে করবে, কিছুই ওর মাথায় তখন কাজ করছে না। যেন ঘোরের মধ্যে চলে গেছে। শুধু দেখতে পাচ্ছে ওকে বাঁচাতে এসে 2 জন মানুষ এখন জমের সঙ্গে লড়াই করছে নিজেদের শেষ প্রশ্বাসটা রক্ষা করতে। খাঁড়ার দিকে তাকায় অরুণ, কিন্তু সাহস কুলোচ্ছে না তার। আর যাই হোক, সে মানুষ খুন করতে পারবে না। কিন্তু ওর জ্যাঠামশাই আর হারাধন আজ ওর জন্যই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। ওকে কিছু করতেই হবে। কিন্তু সমস্ত ঘটনায় যে মানসিক শক ওর লেগেছে, সেটাই ওকে প্রায় নিশ্চল করে দিয়েছে। মায়ের মুখটা খুব মনে পড়ছে, মৃত বাবার মুখটাও। কত স্বপ্ন। চোখটা বন্ধ করে ফেলে সে। ঘোর লাগা অবস্থায় টলতে টলতে উঠে দাঁড়ায় অরুণ। সিঁদুর মাখা খাঁড়াটা
প্রদীপের আলোয় চকচক করে ওঠে। প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে অরুণ, যেন ওর বিক্ষিপ্ত হয়ে যাওয়া শারীরিক মানসিক সমস্ত শক্তিকে সংহত করার চেষ্টা করে সেই চিৎকারের মধ্য দিয়ে। আর সেই চিৎকারের মধ্য দিয়ে দুর্বার গতিতে খাঁড়াটা নেমে আসে। পবনের কর্তিত মাথাটা তখন লুটাচ্ছে মেঝেতে। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে সমস্ত ঘর। হারাধন আর রনেনও মুঠো আলগা হয়ে মেঝের মধ্যে ছিটকে পড়ে। মুখ খুলে জোরে জোরে শ্বাস নেয় হারাধন, কাঁচতে থাকে। কিন্তু রনেনের শরীরটা স্থির, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। হারাধন কয়েকবার রনেনের শরীরটা ধরে ঝাঁকুনি দেয়, কিন্তু কোনো সাড়া নেই। নিজের গলায় হাত বুলাতে বুলাতে আর কাঁচতে কাঁচতে সামনের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে ওঠে হারাধন। চিৎকার করে কাঁদতে কাঁদতে পবনের কবন্ধ দেহটার ওপর অবিরাম খাঁড়ার আঘাত করে চলেছে অরুণ। ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পবনের শরীরটা। দৌড়ে গিয়ে অরুণকে জড়িয়ে ধরে হারাধন, কিন্তু অশান্ত অরুণ শান্ত হচ্ছে না। কোনো রকমে অরুণকে টেনে সরিয়ে আনে হারাধন, চেপে ধরে ওকে বুকের মধ্যে। শিশুর মতো চিৎকার করে কাঁদতে থাকে অরুণ। ওর পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হারাধন বলে, শান্ত হও অরুণ, অরুণ শান্ত হও। শয়তানটা আর বেঁচে নেই। আমরা জিতে গেছি অরুণ। তুমি শুধু নিজে বাঁচোনি, গোটা পটাশপুরকে ওই শয়তানটার কবল থেকে বাঁচিয়েছো। শান্ত শান্ত হও ভাই, শান্ত হও। আমাদের এক্ষুনি চলে যেতে হবে। সমরেশ হয়তো এক্ষুনি লোকজন নিয়ে চলে আসবে। এই গোটা বাড়িটা জ্বালিয়ে দেব আমরা। চলো 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 ভাই, সময় নেই, এখনই বেরোতে হবে। শান্ত হও ভাইটি আমার, শান্ত হও। জ্যাঠামশাই কই? উনি ঠিক আছেন তো? তিনি আর বেঁচে নেই অরুণ। আবারও চিৎকার করে কেঁদে ওঠে অরুণ। ছুটে যায় রনেনের স্থির দেহটার কাছে। সেটাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। জোর করে টেনে তুলে অরুণকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে হারাধন। আমি জ্যাঠামশাইকে এখানে ছেড়ে কিছুতেই যাবো না। আরে ছাড়ো, তুমি কিছুতেই না। আমাকে বাঁচাতে গিয়ে তিনি নিজে মারা গেলেন। আমি কিছুতেই তাকে এখানে ফেলে যাবো না। হারাধন আর অরুণ ধরাধরি করে রনেনের দেহটা নিয়ে আসে বাড়ির বাইরে পুকুরটার কাছে। বহু মানুষের কোলাহল ভেসে আসে ওদের কানে। সর্বাগ্রে সমরেশ, আর তার পিছনে ভেঙে পড়েছে গোটা পটাশপুর। সমরেশ এসে জড়িয়ে ধরে হারাধনকে। আমার যে কি ভয় করছিল হারাদা, তোমরা তো অসাধ্য সাধন করেছ। তারপরেই দেখে রনেনের নিশ্চল দেহটার কাছে বসে আছে ক্রন্দনরত অরুণ। কাছে গিয়ে অরুণের পিঠে হাত রাখে সান্ত্বনার ভঙ্গিতে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অরুণ। তারপর গোটা বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পবনের কবন্ধ দেহ, ভূত ডামরের মূর্তি আর পবনের তন্ত্রের সমস্ত সরঞ্জাম। টানা 2 দিন ধরে জ্বলেছিল সেই আগুন। পটাশপুর শ্মশানেই রনেনের অন্ত্যেষ্টি করে অরুণ। তবে এখনো কেউ ওই পোড়া বাড়ির দিকে যেতে সাহস করে না। শুনলেন ভূত ডামর, কাহিনী নীলাশিস বসু, নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টালের পক্ষ থেকে উমা কুণ্ডু। গল্পের সূত্রধার আমি নবনীতা ভট্টাচার্য। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন কথক সৌরভ রায়, অরুণ জয় মহাপাত্র, হারাধন শুভ ভদ্র, রনেন ব্যানার্জি ওরফে নকল পবন সৌভিক মুখোপাধ্যায়,
পবন ওরফে নকল রনেন শুভারুণ বসু, সমরেশ অঙ্কুর চক্রবর্তী, ভৌতিক কণ্ঠ নীলাশিস বসু, শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ, সম্পাদনা আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনা কবিনগর স্টুডিও, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন, প্রচার গ্রাফিক্স সোমনাথ, রণজয় এবং তীর্থঙ্কর, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের সৃজন আপনাদের ভালো লাগলে গল্পটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ফিরছি আগামী সপ্তাহে অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। ধন্যবাদ।